সো আমরা আজকে ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে জিকে লেকচার 1 এবং আজকে হচ্ছে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক কভার করব, যেমন তোমার এই জিনিসগুলো খুবই বেসিক, এগুলো সম্পর্কে হয়তো তোমার পড়া হয়েছে এর আগেও, কিন্তু আমরা আজকে একটু নতুন ভাবে কমপ্লিট করব। এই কি আমার এইটা কানেক্ট হচ্ছে না কেন? আচ্ছা ভাই, এর আগে একটা কোয়েশ্চেন, এই যে লাস্টে যে আমাদের বাংলা ক্লাস হলো, আমাদের তো কোনো পিডিএফ কি দেওয়ার কথা ছিল? ক্লাস হ্যাঁ, লেকচার শিট এরকম কিছু? অবশ্যই পিডিএফ তো দেওয়া হয়েছে। লাইক, মানে আপনি ক্লাসে যে স্লাইড গুলো দেখাবেন ওগুলা হুম হুম, পিডিএফ হিসেবে ঠিক। পাবো আমরা, তাই না? আর আচ্ছা আচ্ছা, রেফারেন্স ঠিক বই আছে। হচ্ছে, রেফারেন্স বই হচ্ছে তোমাদের অভিযাত্রী, ওটা থেকে প্র্যাকটিস করবা। জি জি, বুঝছি। ইংলিশের ক্ষেত্রে রেফারেন্স বই মাস্টার, ওটা থেকে প্র্যাকটিস করবা। জিকের ক্ষেত্রে হচ্ছে তো অনেকগুলো বই। আর এমনিতে আমার স্লাইডে তো জিকে ইনফরমেশন অনেক থাকে, এছাড়াও ধরো তোমরা বইয়ের জন্য কি ফলো করতে পারো, মান্নাদের বইটা দেওয়া আছে। তারপরে মিহির জিকের কথা বলছি। তারপর তোমার কিছু বোর্ড বই দেওয়া আছে অলরেডি গ্রুপেই ধাগানো। তারপরে এছাড়া উইকিপিডিয়া, গুগল, অনেক জায়গা থেকে দেখবা আমি রেফারেন্স ইউজ করি। তো ওইখান থেকে এগুলো একটু অ্যানালাইসিস করে পড়বা, বুঝছো? এই আর কি। এনিওয়ে, সো ভাইয়া আমাদের পিডিএফ কোথায় দিছিলেন? টেলিগ্রাম গ্রুপে, তুমি টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড আছো না? আসি তো ভাইয়া। হ্যাঁ, পাই। ওইখানে ওইখানে চেক করবা। দেখি নাই। ক্লাসের ভিডিওর পর পরে দেখবা যে পিডিএফটা দেওয়া, আর এমনিতে শুরুতেই সবকিছুর পিডিএফ গুলো দেওয়া আছে। ধরো আমি বলি, তোমাদের গ্রুপটা দেখাই, তোমরা তো ফোন থেকেই দেখতেছো, রাইট? নাকি ফোন থেকেই ক্লাস করো? তো ধরো এই হচ্ছে তোমাদের ব্যাচের গ্রুপটা, এই গেছে, দেখতে পাচ্ছ কি না? ঠিক আছে। তো এটার উপর দিকে দেখো, এটা হচ্ছে আমি লাস্ট ক্লাস নিচ্ছি, তারপরে এই যে এটার নিচেই কিন্তু একটা পিডিএফ দেওয়া, এই যে এইটা হচ্ছে পিডিএফ ক্লাসের ভিডিও পরে। কিন্তু শুরুতে যদি চলে যায়, একদম শুরুতে এই যে দেখো, এগুলা কিন্তু পিডিএফ। এই যে ফাইলগুলা, এগুলোর কথাই বলছি। এর মধ্যে জিকে আছে, তারপর তোমার এর মধ্যে ইয়ে আছে, যেমন জিকে আছে, তারপরে বাংলা আছে, ইংলিশ আছে, লিটারেচার আছে, ম্যাথ আছে, আইকিউর জন্য শিট আছে, ভোকাবুলারির জন্য আলাদা করে শিটগুলো দেওয়া আছে। এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল আগের ব্যাচের, যে ভাই আপনি ভোকাবুলারি ক্লাসটা নিয়েছেন, এটা কোন জায়গা থেকে পড়াইছেন? তো বললাম ওইটা তো অলরেডি আমি গ্রুপে দিয়ে রাখছি। আর এমনি তোমাদেরকে রেফারেন্স বই মাস্টার বলছি, আমি যদিও মাস্টার থেকে পড়াই নাই। আমি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম নামে একটা বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ওইটা থেকে পড়াইছি। তো ওইটা ওদের ভালো লাগছে, তাই বলছে যে ওইটা কোন বই থেকে। পরে বললাম ওইটার পিডিএফটা দাও আছে, ওইখান থেকেই পড়ো, সমস্যা নেই। এনিওয়ে, তোমরা একটু গ্রুপটা সবাই কাইন্ডলি একটু সময় নিয়ে 10 মিনিট সময় নিয়ে পুরোটা রিভিউ করো, যে কি কি আছে সবগুলো পিডিএফ ডাউনলোড করে দেখো, যে এটার মধ্যে এটা আছে, এটার ভিতরে এটা আছে। তাহলে দেখবো অনেক কিছু কম ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমার বাংলাদেশের আইডেন্টিটি, ন্যাশনাল ম্যাটার, তারপর বর্ডার আইল্যান্ড, ফার্স্ট অ্যান্ড গ্রেটেস্ট ইন বাংলাদেশ, রিভার, ট্রাইবস অ্যান্ড টুরিস্ট প্লেসেস অফ বাংলাদেশ, তারপর আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এগুলা মানে অনেকগুলা টপিক। সো আমরা শুরু থেকেই শুরু করি। যেমন তোমার বিউপি সম্পর্কে একটু ইলাবোরেটলি আমরা একটু জানি। বিউপি তো এমনিতে জানি যে একটা ইউনিভার্সিটি, আমরা এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিব বা হচ্ছে এটার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু বিউপি সম্পর্কে আর কি জানা দরকার? সো বিউপি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা পাবলিক ইউনিভার্সিটি, কততম? 31তম। এটা হয়তো অনেকেই জানো না, যেটা হচ্ছে বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি, হুইচ ইজ রান বাই বাংলাদেশ আর্মড ফোর্সেস। অর্থাৎ বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে, কি কি, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, এই তিনটা বাহিনীর কম্বাইন্ড যেই মানে বাংলাদেশ আর্মড ফোর্সেস, সেটা দ্বারা তোমার এই ইউনিভার্সিটিটা পরিচালিত হয়। এবং অলরেডি যাদের এই কোঠা আছে, বিশেষ করে আর্মি, নেভি বা এয়ারফোর্সের যারা জব করে, তাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের জন্য এটার জন্য 40% কোঠা। অর্থাৎ টোটাল যদি 100% হয়, তার মধ্যে 40% স্টুডেন্ট হচ্ছে এই আর্মি কোঠাতে ভর্তি হবে। আর এটার প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 2008 সালে। তারিখটা ইম্পর্টেন্ট না, 5ই জুন যদিও। তো 2008 সালে, তার মানে এমন না যে খুব পুরনো, খুব নতুন একটা ইউনিভার্সিটি। আর 31তম পাবলিক ইউনিভার্সিটি, এবং এটার চ্যান্সেলরকে, বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলো বা ইউনিভার্সিটি বলো, সেগুলোর চ্যান্সেলর কে হয়? প্রেসিডেন্ট হয়। তারপর দেখো এটার মোটো কি? মোটো হচ্ছে এক্সেলেন্স থ্রু নলেজ। সেটা হচ্ছে বিউপির মোটো, এটা একটু মনে রাখতে পারো, দ্যাটস অল। এবার চলে আসো বাংলাদেশ সম্পর্কে। সো আমরা যদি বাংলাদেশ সম্পর্কে একটু জানি, তার মধ্যে বাংলাদেশের প্রথম হচ্ছে কনস্টিটিউশনাল নেম, অর্থাৎ সাংবিধানিক নাম, দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটা যদি আমি বাংলা করি, তাহলে বাংলাটা কি হবে বলো তো? কনস্টিটিউশনাল নেমটার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই যে দেখো, এই জায়গাটাই কিন্তু ভুল হয়। আমি কি এখানে কোথাও গভর্নমেন্টের কথা বলছি? আমি তো শুধু বাংলাদেশ, মানে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলছি, তার মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এরপরেই শেষ। কিন্তু অনেকে এটাকে সরকার বলে ফেলে, তো এটা তো বলার দরকার নেই।
তারপর দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে তোমার ঢাকা, মানে প্রশাসনিক রাজধানী। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এটা বাংলাদেশের জন্য যদিও অতটা ভাইটাল না, কিন্তু বিদেশি কয়েকটা দেশ আসে যে সকল দেশগুলোর দুইটা রাজধানী থাকে। আর উইকিপিডিয়া বলো আদার্স বইগুলো বলো, সেখানে এরকম কনফিউশন ক্রিয়েট করা। তো অলওয়েজ তোমরা প্রায়োরিটি দিবা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালটাকে। কারণ এরকম অনেকগুলো দেশ আছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল একটা, তারপর তোমার কমার্শিয়াল ক্যাপিটাল আরেকটা, বা এরকম থাকতে পারে যে এখান থেকে তোমার প্রশাসনিক কাজটা হয়, এখান থেকে আরেকটা কাজ হয়। তো এই জন্য কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা যে আচ্ছা এটার আসল রাজধানী কোনটা, পরীক্ষা আসলে কোনটা দাগাবো। তো তোমরা অলওয়েজ ফোকাস রাখবা যে প্রশাসনিক যে রাজধানী সেটা কোনটা, অ্যাডমিনিস্ট্রেটিভটা। আর কমার্শিয়াল তো জানে বাংলাদেশের চট্টগ্রাম, এবং এরিয়া হচ্ছে 1,47,570। কিন্তু এখন বাড়ছে, দ্যাট ইজ 610 স্কোয়ার কিলোমিটার। কিভাবে বাড়ছে? ওই যে তোমার ছিটমহল বিনিময় হয়েছে, তারপর তোমার বিভিন্নভাবে এই যে মহিষপান মহিডালের যে এরিয়াগুলো নিয়ে কনফ্লিক্ট ছিল বাংলাদেশের সাথে মিয়ানমার, বা তোমার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, সেই কনফ্লিক্টে আমরা অনেক বেশি জায়গা পাইছি। ঠিক আছে, ওই জায়গাটার কারণে এখন বাড়ছে। ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাঙালি, যেটা হচ্ছে স্পোকেন নেটিভ যে মানুষজন আছে তাদের দিক থেকে ষষ্ঠ পজিশনে। ঠিক আছে, মানে ভাষাভাষী জনগণের দিক থেকে বাঙালিদের যে ভাষা, বাংলা ভাষা, এটার অবস্থান কত? ষষ্ঠ। এবং বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্স এবং ন্যাশনাল ডে দুইটাই হচ্ছে কি তোমার 26 মার্চ। তো এটা একটু মনে রাখার বিষয়, যে বাংলাদেশের যেটা স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের যেটা জাতীয় দিবস একই দিন। অনেক সময় তোমাদেরকে এই যে জাতীয় দিবস বলে কনফিউজড করে দেয়। আচ্ছা জাতীয় দিবস এটা আবার কি জিনিস? আমরা তো এতদিন পর্যন্ত বিজয় দিবস। ভাইয়া এটা বলো। বলছিলাম যে এটা হচ্ছে আপনার ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছিল যে হচ্ছে জাতীয় দিবস কত তারিখ। ওকে ওকে, তার মানে এই যে গতকাল কি তো পরীক্ষা হইলো নাকি গত পরশু? গতকালকে শনিবার দিন হয়েছে ভাইয়া। শনিবারে হইলো না? তো আজকে কি বার? আজকে কি বার? আজকে তো রবিবার। হ্যাঁ, গতকাল গতকাল তাহলে এই গতকাল কেটে কোশ্চেনটা গেল। আসছিল। ওকে ওকে, সো দেখো, যে প্রথম স্লাইড পড়ে দিয়েছি তার মধ্যে থেকে একটা চলে আসছে, অ্যাডমিশনেরই তো কোশ্চেন। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা অন্য যে ইউনিভার্সিটি হোক, পরীক্ষা তো পরীক্ষাই, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। তো দেখো এই যে, হ্যাঁ, এটা আমি ভুল দিয়ে আসছি। ওই দেখো আরেকজন ভুল করে চলে আসছে, তো এই ক্লাসটা তো একদিন আগে নেওয়া উচিত ছিল না? এনিওয়ে, দেখো যে ইন্ডিপেন্ডেন্স এবং ন্যাশনাল ডে দুইটাই কিন্তু সেম, 26শে মার্চ। এটা অনেকে আমরা জানি না, ইনফ্যাক্ট টু বি অনেস্ট আমিও একটা সময় জানতাম না, বাট মানে পড়াইতে পড়াইতে বা অ্যাডমিশন প্রিপারেশনের ওই সময় জানা হয়েছে আর কি। তো ইটস ওকে, না জানাটাই স্বাভাবিক। তারপর দেখো ভিক্টরি ডে, এটা হচ্ছে কি তোমার 16ই ডিসেম্বর। আর এমনিতে এটা নিয়ে তেমন একটা গসিপ নেই। তোমরা ভাবতে পারো যে ভাইয়া ভিক্টোরি ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডে দুইটা ডিফারেন্ট কেন? ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কি জানো, স্বাধীনতা হচ্ছে একটা তোমার, মানে স্বাধীন, আমি স্বাধীন, এটা হচ্ছে একটা, এটা রিয়েলিটির দিক থেকে যতটা না বেশি মানে তোমার মুখ্য, সেটার থেকে বেশি মুখ্য হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি নিজে কি ফিল করতেছো। মনে করো যে তুমি জেলবন্দি অবস্থায় আছো, বাট তুমি নিজেকে খুব সাহসের সাথে মনে করতেছো যে তুমি খুব স্বাধীন, বা হচ্ছে মনে করতেছো যে না, আপনি আমাকে বন্দি করছেন ঠিক আছে, বাট আপনি আমার মানে ভাষাকে কখনো আটকে রাখতে পারবেন না, বা আপনি আমারকে মানে করতে পারবেন না, ডমিনেট করতে পারবেন না। তার মানে কি তুমি অ্যাকচুয়ালি স্বাধীন, কিন্তু তোমাকে জোরপূর্বক আটকে রাখছে। তো ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে মৌখিক একটা বা মনের যে একটা অনুভূতি, সেই জায়গাটা যে তুমি নিজেকে কি মনে করতেছো। তো 26শে মার্চে কি হয়েছিল, যে ঘোষণা করছে যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তাই না? তো এই যে একটা ভিক্টরি, বিজয় হওয়ার আগেই যে তুমি নিজে একটা স্বাধীন ঘোষণা করতেছো, এটাই অনেক বড় একটা বিষয়। তো এই জন্য ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে তোমার 26শে মার্চ। এরপরে যুদ্ধ হয়েছে, লড়ালড়ি হয়েছে, তোমার মানুষজন জীবন দিছে, প্রাণ দিছে। তারপরে তোমার যুদ্ধের পরে কি হয়েছে, ভিক্টরি হয়েছে, বিজয় হয়েছে। সেটা হয়েছে কবে? সেটা হয়েছে 16ই ডিসেম্বর। ওকে। তো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, দেখো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেটা সাল বললে আমরা অলওয়েজ 71কে বুঝি, তাই না? তো ভিক্টরিটা হয়েছে কিন্তু আমাদের 16ই ডিসেম্বর, অর্থাৎ প্রায় তোমার আর কতদিন পরে, আর হচ্ছে 14 দিন পরেই কিন্তু কি হইতো, 15 দিন পরে, 31শে ডিসেম্বর হয়তো 15 দিন পরেই কিন্তু 72 সন হয়ে যেত। তার মানে স্বাধীনতার পরে বা বিজয়ের পরে, সরি, বিজয়ের পরের যে ঘটনাগুলা, বাংলাদেশের সাথে যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বলো, বিভিন্ন ধরনের সদস্যপদ লাভ করা বলো, বিভিন্ন ধরনের তোমার মানে প্রথম দিকের যে স্বীকৃতি বলো, এই জিনিসগুলা কিন্তু 72-এর ঘটনা, ঠিক না? কারণ আমরা কিন্তু ঠিক 72-এর আগ মুহূর্তে স্বাধীন হয়েছি বা বিজয় অর্জন করছি, রাইট? তো সেই জায়গা থেকে অনেকেই আমরা এটা গুলিয়ে ফেলি, পরীক্ষার কোশ্চেনে 71 72 দুইটা অপশন দেওয়া থাকে, তখন আমরা বুঝতে পারি না যে কোনটা কি দিব। তো মনে রাখবা, যেগুলো মুক্তিযুদ্ধের ঘটনা সেগুলো 71 হয়, কিন্তু যেগুলা স্বীকৃতি বা অ্যাচিভমেন্ট বা মেম্বারশিপ ওই টাইপের ঘটনা, সেগুলা ম্যাক্সিমাম 72-এ যায় পড়ে।
বা তারও পরে গিয়ে পড়ে 73 74 পরে, যেমন আমরা জাতিসংঘের সদস্য হয়েছি কততে, 74-এ। ওআইসি সদস্য হয়েছে কততে, 74-এ। তো এই জিনিসগুলো আমরা সামনে একটু জাস্ট রিলেট করে মনে রাখবো, তাইলেই হবে। এবার চলে আসো যে বাংলাদেশের যে, হ্যাঁ, ওইটাও আসছিল। এটা কই আসছিল? এই যে জাতিসংঘ বাংলাদেশ কবে মানে যোগদান করে, এটা আসছিল, ওখানে তো ভুল আচ্ছা, এটা দাগাই চলে দিছে। আসছে তো 17ই নভেম্বর। তোমার নভেম্বর না, সরি, 74, 1900। 17ই অক্টোবর। সেপ্টেম্বরের আগের মাস কি? ব্যাস 17ই সেপ্টেম্বর হবে না? ও সেপ্টেম্বর হবে, রাইট, 17ই সেপ্টেম্বর 1974। আর হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু সেখানে গিয়ে বাংলায় ভাষণ দিয়েছিল 25শে সেপ্টেম্বর, মানে 8 দিন পরে। সে যে 8 তারিখ, যেটা এটা কি সাক্ষরতা দিবস, তো এইভাবে মনে রাখতে হয় টেকনিক দিয়ে, বুঝছো? মনে করো যে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করছে সেপ্টেম্বরের 17 তারিখ, 17-এর সাথে 8 যোগ করলেই 25 হয়ে যায়, যেই দিন গিয়ে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিছে সেখানে, এই জাতিসংঘের অধিবেশনে। তো এই যে 8 দিনের গ্যাপে 8 তারিখ, 8ই সেপ্টেম্বর, এটা কি দিবস? সাক্ষরতা দিবস। সেইভাবে একটার সাথে একটা রিলেট করে মনে রাখা যায়। এনিওয়ে দেখো, যে তোমার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে কি পার্লামেন্টারি ডেমোক্রেসি। তারপর পার্লামেন্টের নাম কি, সেটা হচ্ছে হাউস অফ দ্য নেশন। মানে কি, এটা আমাদেরকে বিউপি ভাইবা জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের যে তোমার সংসদ ভবন, জাতীয় সংসদ, এটার ইংরেজি নাম কি? সেটার নাম কি, সেটা হচ্ছে হাউস অফ দ্য নেশন বা হাউস অফ নেশনস। ওকে। এবং এটা টাইপ কি, টাইপ হচ্ছে তোমার ইউনিক্যামেরাল। এটা অনেক সময় পরীক্ষা আসে, এটা একটু মনে রাখবা। টোটাল সিট হচ্ছে 350, যদিও এই যে পার্টটা এখন যেগুলো পড়াচ্ছি, যেমন তোমার ইউনিক্যামেরাল, হাউস অফ দ্য নেশন, 350, এই জায়গাটা এখন একটু লেস ইম্পর্টেন্ট, কারণ এই যে সংসদ, এটা কিন্তু এখন আর নাই তো, তাই না? এখন বাংলাদেশে চলতেছে তো অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা সেই জায়গাটাকে একটু লিখে রাখি। এই পার্টটা এখন বেশি ইম্পর্টেন্ট কোনটা? অন্তর্বর্তীকালীন সরকার, মানে এইটা রিলেট করে কোশ্চেন আসবে। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আই গেস। তারপর আমরা জেনে রাখার জন্য অবশ্যই পড়বো, কারণ সামনে আবার হয়তো পরীক্ষার ওই টাইমে অলরেডি সংসদ গঠন হয়েও যেতে পারে, নো ওয়ান নোজ, আনসার্টেনিটি। তো দেখো 50টা হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভড, এটা তো অবশ্যই জানো সবাই, এই জন্য টোটাল 350। তার মধ্যে বলো তো বাংলাদেশের যে প্রথম এই যে এগুলো তো আসন, তাই না? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি যারা হয় আসনে ওয়াইজ, তো বাংলাদেশের যে 300টা আসন আর 50টা রিজার্ভ, টোটাল 350, তার মধ্যে প্রথম আসন এটা কোন, কোথায়, কোন জায়গায়? পঞ্চগড় না? পঞ্চগড়। রাইট, সেটা হচ্ছে পঞ্চগড়। অনেক সময় পরীক্ষা এটা আসে, পঞ্চগড়। আমি বানান, ভাই, এই যে 50টার এটা আইছিল যে মহিলাদের জন্য সংরক্ষিত, এটাও আইছিল। ও এটাও আসছিল? তো বুঝলাম না, আমি আজকে যা জি পড়াচ্ছি ভাই। সবই তোমাদের পরীক্ষা আসছিল, তো সহজ সহজ কোশ্চেন দিছে। এনিওয়ে, তারপর এটা দেখো, এই যে লাস্ট যদি বলি, ফার্স্টটা জানছি তাহলে লাস্টও জানি, যে 300 নম্বর এটা কোনটা বলো? বান্দরবন। রাঙামাটি বলে। মনে হচ্ছে তো বান্দরবন। তারপর একটু চেক, বান্দরবন হবে ভাইয়া। তুমি একটু বান্দরবনই গুগলে হতে চেক পারে। করো যে বান্দরবন নাকি রাঙামাটি। যদি বান্দরবন হয় তাহলে রাঙামাটি হবে গিয়ে 299তম, যেটা সেটা 299। ভাই, আমি একটু আগে দেখলাম বান্দরবন। ওকে, তাহলে এটা হচ্ছে রাঙামাটি, টাগ পরে একসাথে। আচ্ছা, তো তারপর দেখো যে সুপিরিয়র ভাইয়া, ম্যাজিস্ট্রেট। বিউপি হ্যাঁ, ভাইয়া বিউপি ভাইবা থেকে কি স্টুডেন্টদের বাদ দেয় ভাইবার পরে? অবশ্যই বাদ হয়, কেননা তোমার বিউপিতে তোমাদের গত বছর ভাইবা ছিল না, তার আগের বছর ভাইবা ছিল না, মোস্ট প্রবাবলি এবছরও তোমাদের ভাইবা নিবে না। বাট নেওয়ার সম্ভাবনা থাকে, বিউপি যেহেতু আগে নিচ্ছে, আমাদের সময় নিছে। তো যদি নেয় তাহলে তো নিলই, আর নিলে হয় কি তোমার ভাইভাতে 50% মার্ক থাকে। আর ভাইবা নেওয়াটা তোমাদের জন্য মঙ্গলকর। কেন মঙ্গলকর আমি তোমাদেরকে বলি। ধরো বিউপিতে যখন ভাইবাটা হয়, তখন এই যে 50% মার্কটা, এটা ডিরেক্ট জিপিএ থেকে কেটে চলে আসে। বিউপিতে জিপিএ মার্ক কত জানো? 45%। তোমাদের এসএসসি এসএসসি মার্কের উপরে 45% মার্ক, বুঝছো? হিউজ একটা মার্ক। তো এইটা তখন হয়ে যায় কত, 30% জিপিএ মার্কটা। সেটা থেকে 50% মার্ক ভাইভাতে চলে আসে। আর বাদ বাকি যে মার্কটা, সেটা থাকে হচ্ছে গিয়ে তোমার ইতে, এমসিকিউর উপরে। কথা বুঝছো? তো জিপিএ মার্ক কমে যাওয়া ভালো না তোমাদের জন্য, কারণ এমন না তো সবার তো জিপিএ ভালো হবে এরকম তো কোনো কথা নেই। যাদের একটু খারাপ আছে তারা এখানে সুযোগ পাবা। আলটিমেটলি জিপিএ এর উপর মার্ক রাখাই উচিত না, তাই না? তারপর দেখো যে সুপিরিয়র। এখানে তো জিপি এর উপর অনেক বেশি মার্ক। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ভাই আমার তো কম আছে। ভাইয়া জিপি এর উপরে তো অনেক বেশি মার্ক, এখন আমার তো কম আছে। এই জন্যই তো তোমাকে পরীক্ষা ভালো করতে হবে, সেটাই তো বললাম যে ভাইবাটা হইলে তোমাদের জন্য মঙ্গলকর, যাদের একটু জিপিএ কম আছে। আর যাদের জিপিএ অনেক বেশি আছে, তাদের জন্য ধরো
মানে ভাইবা না হইলে ভালো, কারণ তাদের ওইটা টোটাল মার্কটা ওখানে যুক্ত হবে। বাট টু বি অনেস্ট, তোমার মতো জিপিএ অনেকেরই আছে, তার চেয়ে বরং তুমি তোমার মেরিট দিয়ে যাও, তাই না? তারপর এখানে চলে আসি, দেখো এই আলাপ করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি মাত্র দুইটা স্লাইড করছি, এরকম 60টার উপরে স্লাইড আছে আজকে। একটু আগাই, দেখো সুপিরিয়র অফ দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। মানে গভর্নমেন্টের যদি কাউকে প্রধান বলতে হয় তাহলে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর যদি পুরো রাষ্ট্রের প্রধানকে তাহলে হচ্ছে রাষ্ট্রপতি। দেখো শেখ হাসিনা কিন্তু ভেগে চলে গেছে, বাট আমাদের চুপ্পু, মাননীয়, যে মহামান্য, সরি মহামান্য যে চুপ্পু, সে কিন্তু ঠিকই আছে, তাকে কিন্তু সরানো যায় না। সে তার পুরো মেয়াদ কমপ্লিট করবে, তারপর তাকে সরাইতে হবে, এছাড়া সুযোগ নেই। কারণ তার বিরুদ্ধে কখনো মামলাও করা যায় না, তাকে এভাবে অপসারণ করা যায় না, এরকম। আর এই যে আর্মি বলো, নেভি বলো, এই যে আর্ম ফোর্সের যারা, তারা হচ্ছে তার আন্ডারে। তো তাকে ছাড়া ওইভাবে ওয়াকারুজ্জামানকেও সরানো মুশকিল। এমন না যে অসম্ভব, যে তা না, কারণ জনগণ আলটিমেট পাওয়ারের অধিকারী। আজকে প্রেসিডেন্ট বলো, তোমার এই যে মানে আর্মি প্রধান বলো, হোয়াট এভার ইট ইজ, জনগণ চাইলে যে কোনো কিছু চাইলে এদেরকে পুরো মানে নদীতে ভাসিয়ে দিতে পারে, তাই না? তো সবার পক্ষে সবকিছু সম্ভব, কিন্তু এখন তো আর সেটা হওয়ার না, ওই জন্য আর কি। তারপর দেখো এই যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বিবি, সংক্ষেপে এটাকে বিবি বলা হয়। যেটার পূর্বে ছিল এসবিপি, মানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এখন পরে বাংলাদেশ হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে বাংলাদেশ ব্যাংক। আর এই যে বাংলাদেশ ব্যাংকের থেকেই কিন্তু টাকাগুলা মানি সাপ্লাই হয়, টাকা সাপ্লাই হয় কই থেকে? কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে। আচ্ছা, তারপর দেখো পলিটিক্যাল সি বাউন্ডারি সেটা কত, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, এবং ইকোনমিক সি বাউন্ডারি সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এটা থেকে বিউপিতে কোশ্চেন আসে এবং আদার্স ইউনিভার্সিটি গুলোতেও আসে। এই বিটার বিষয়টা কি, যে কেন এটা 12, কেন এটা 200, ডিফারেন্সটা কি বলতে পারবা পলিটিক্যাল এবং ইকোনমিকের মধ্যে? ভাইয়া ওই যে যে কোনো ওই আপনার অপারেশন করতে হলে মানে আর্মিরা না নেভিরা যে অপারেশন গুলা করে ওগুলা 12 নটিক্যাল মাইলের রাইট, দূরে করতে পারবে না। অর্থাৎ আর তোমার, ওই যে হ্যাঁ, যে তোমার পলিটিক্যাল সি অ- অ- বাউন্ডারি যেটা, সেটার মাঝখানে তুমি চাইলে যে কোনো ধরনের অপারেশন করতে পারো, একটা বোম ব্লাস্ট করেও চেক করে দেখতে পারো, কারণ এটা তোমার নিজের জায়গা। কিন্তু ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে একটু বেশি এরিয়া, 200 নটিক্যাল মাইল নিয়ে। তো ওই পরিমাণ জায়গাতে যদি তুমি গিয়ে একটা বোম ব্লাস্ট করে চেক করো, তাহলে হইতে পারে যে পার্শ্ববর্তী আরেকটা যে শিপ আছে অন্য দেশে, সেটা ক্ষতিগ্রস্ত হইতে পারে, সেটা ব্লাস্ট হইতে পারে, তাই না? তো এই জন্য ইকোনমিক সি বাউন্ডারি গুলোতে শুধুমাত্র ইকোনমিক কার্যকলাপই করা যাবে। সাপোজ ধরো মাছ শিকার করা, মাছ আহরণ করা, বা যে কোনো ধরনের কিছু উত্তোলন, পাঠানো, ট্রান্সপোর্টেশন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু সেখানে গিয়ে তুমি এরকম এই যে রিস্কি কাজগুলো করা যাবে না, যেটা তুমি পলিটিক্যাল সিমান্ডারের মধ্যে করতে পারবা। এটি হচ্ছে মেইন ডিফারেন্স। তারপর দেখো বাংলাদেশের যে অ্যাভারেজ রেইনফল সেটা হচ্ছে 203 সেন্টিমিটার, এবং হাইয়েস্ট রেইনফল এরিয়া হচ্ছে কোথায়? সিলেটের লালখানে। আর সবচেয়ে কম লোয়েস্ট সেটা হচ্ছে লালপুর, নাটোরে। তারপর দেখো ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট, তোমাদের মধ্যে এর আগের ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, ওর বাসা ছিল এখানে। তারপর দেখো ওয়ার্মেস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে রাজশাহী। তো মনে রাখবা যেখানে বৃষ্টিপাত কম, এই যে এটা, এটা কোন বিভাগের মধ্যে পড়ছে বলো? রাজশাহীর মধ্যে, রাইট? তো সেখানেই তো তোমার বিভাগ হিসেবে কোন কোথায় সবচেয়ে বেশি গরম পড়বে? রাজশাহীতে পড়বে, কারণ এখানে বৃষ্টিপাত কম। তো একটার সাথে একটা রিলেট করে মনে রাখা জি যায়। ভাইয়া। তারপরে কোল্ডেস্ট যদি বলো তাহলে সিলেটে, তো দেখো কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি, তাহলে সেখানেই শীত বেশি পড়বে, সিলেটে। বাংলাদেশের সাথে বর্ডার আছে কয়টা কান্ট্রির? দুইটা কান্ট্রির, ইন্ডিয়া এবং মিয়ানমার। অনেকেই কোশ্চেন করে, উইয়ার্ড কোশ্চেন, যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কেন বর্ডার নাই? এটার কি উত্তর দিব, তাই না? কারণ আমাদের যে বিভাগ হয়েছে, দেশ বিভাগ হয়েছে, সেটা এটার মেইন উত্তরটা কি বলো তো? উত্তরটা কি হবে? লজিক্যাল একটা উত্তর দিতে হবে, মনে করো যে তুমি জানো না, বাট তারপরে তুমি দেখে মাথা থেকে আসে কিনা, যে কি উত্তর হতে পারে। কারণ পাকিস্তান আগে বাংলাদেশের উপর জেনোসাইড করছিল, যে কারণে ওই দেশের সাথে এই দেশের কোনো সম্পর্ক নাই। তো বাংলাদেশের সাথে আমার কথা হচ্ছে পাকিস্তান একটা জায়গায়, আলাদা জায়গায়, বাংলাদেশ একটা জায়গায়, অথচ এটা আগে দুইটাই, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা পাকিস্তানের মধ্যে ছিল। তো এরিয়া তো আগে একই ছিল, তাহলে দুইটা যেহেতু অ্যাটাচ না, তাহলে দুইটা দেশ কিভাবে এক ছিল? কেন এরকম হলো? ভাইয়া মোহাম্মদ আলী জিন্নাহর হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনার হলো এই দেশটা গঠন করা হয়। রাইট, এটা এই হচ্ছে লজিক্যাল উত্তর। তো তোমার এটা এরিয়া ওয়াইজ ডিভাইড হয় না, এটা মানুষ মুসলমান কোথায় আর হিন্দু কোথায়, এইটা ওয়াইজ তোমার ডিভাইড হয়েছে। এখানে মুসলমান বেশি তাই এটা পাকিস্তান, ওইখানেও মুসলমান বেশি তাই ওইটা পাকিস্তান, আর বাদ বাকি সব ইন্ডিয়া। সহজ উত্তর, বুঝছো? মানে এরিয়া ওয়াইজ ডিভিশনটা হয় না, এটা হচ্ছে পিপল ওয়াইজ, তাই এটা একটা লজিক্যাল উত্তর হইতে পারে। তারপর দেখো
কোস্টাল বর্ডার সেটা হচ্ছে কত, 711 কিলোমিটার। তো এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন ইন্ডিয়ার সাথে আমাদের যে বর্ডার শেয়ার সেটা হচ্ছে 4156, মিয়ানমারের সাথে হচ্ছে তোমার 271। ঠিক আছে, এটা কিন্তু স্থল বরাবর, আর কোস্টাল বরাবর দুইটা দেশের সাথে টোটাল হচ্ছে 711। তো আমরা যদি সাম আপ করি, তোমার ইন্ডিয়ার সাথে স্থল বরাবর হচ্ছে 4156, মিয়ানমারের সাথে হচ্ছে তোমার 271, আর 711 হচ্ছে টোটাল স্থল। তাহলে এইটা কি টোটাল স্থল না? মানে 4156 এবং 271, এটা কি টোটাল স্থল হয় না? এটা কি টোটাল, মানে তোমার কি বলা যায়, মানে সমুদ্র। তাহলে দেখো, স্থলও হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, এই সবগুলাকে যোগ করলে 5138, এটা হচ্ছে বাংলাদেশের টোটাল বর্ডার এরিয়া, যেখানে স্থল এবং সমুদ্র দুইটাই কানেক্টেড, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে। তো সবাই কি ভাই বুঝছো? কোস্টাল বর্ডার মানে সমুদ্র সীমানা? হ্যাঁ হ্যাঁ, সমুদ্র সমুদ্র সীমান্ত বলতে পারো। তো আই গেস এটা সবাই বুঝছো। এখন দেখো, তোমার এই যে এর মধ্যে যদি পরীক্ষা আসে, তাহলে এটা থেকে আসবে যে ইন্ডিয়ার সাথে স্থল বরাবর কত, মিয়ানমারের সাথে কত, টোটাল সমুদ্র বরাবর কত, এবং টোটাল বর্ডার বর্ডার কত, এই যে তখন হচ্ছে এটা। তো তুমি এমনিতে একটা মনে রেখে সেটাকে আলাদা করে তিনটা পার্ট, 4156, 271, 711, এবার মনে রাখলে হয়ে যায়। তারপর দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট বাংলাদেশ হচ্ছে 32টা, বাংলাদেশের টোটাল ডিস্ট্রিক্ট কয়টা? 64, রাইট? তার মধ্যে আমরা জানি যে তোমার এই যে পার্টটা, এই পার্ট বরাবর ইন্ডিয়া, এই পার্ট বরাবর ইন্ডিয়া, এই পার্ট বরাবর ইন্ডিয়ার এই দিক থেকে খানিকটা হচ্ছে মিয়ানমার। ওকে। তো এখন বর্ডার থাকে কোথায়? বর্ডার থাকে চারপাশে, এমন তো না বর্ডার এখানে মাঝখানে চলে আসবে, সেটা তো সুযোগ নাই। তার মানে এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, এরকম জেলা হচ্ছে কয়টা? 32টা। প্রশ্ন হলো তাহলে, ভারতের সাথে কয়টা, মিয়ানমারের সাথে কয়টা? এই যে আমাদের যে টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার আহ আহ, এই যে এখানে, সামনে গেলে এটা আরো ক্লিয়ার হবো, যাক এখানে আমি একটু ব্যাখ্যাটা করি। তোমার এই যে এখানে ইন্ডিয়ার সাথে হচ্ছে 30টা, মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। তার মানে এই বরাবর ইন্ডিয়া, এই বরাবরও ইন্ডিয়া, এইখান দিয়েও ইন্ডিয়া, শুধু এই কর্নার বরাবর হচ্ছে গিয়ে মিয়ানমার। তো আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার সাথে কয়টা বললাম? 30টা বললাম। মিয়ানমারের সাথে কয়টা বললাম? 3টা 30টা। বললাম। তাহলে টোটাল কিভাবে 32টা 3টা। হলো? রাঙামাটি ভাইয়ের ডবল আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন রিজন। এটাও একটু মনে রাখতে হবে যে এইখানে যেই এই যে জেলাটা দেখতে পাচ্ছ, এই যে এইটা, এটার নামই হচ্ছে রাঙামাটি। রাঙামাটি গেছো নাকি কেউ? ওই যে রাঙামাটি, ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, লেকটার নাম কি ওখানে? ঝুলন্ত ব্রিজের পাশে যে লেকটা পাড়ি দিয়ে যেতে হয়, কেউ যাও নাই? শীতকালে যাইতে না পারো। ভাইয়া, যাওয়ার সৌভাগ্য হয়নি। সুন্দর আছে, দেখে ভালো লাগবে। কোথাও হোক ভাইয়া, এরপরে যাবো না। হ্যাঁ হ্যাঁ। তো দেখো, এই যে রাঙামাটি, এইটা হচ্ছে তোমার এই অংশটুকু, এই যে এখান থেকে এই অংশটুকু, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড। আবার না, ম্যাক্সিমামটা ইন্ডিয়ার সাথে কানেক্টেড, এখান থেকে অল্প একটু জায়গা হচ্ছে মিয়ানমার সাথে কানেক্টেড। তার মানে এটা হচ্ছে এমন একটা জেলা যেটা একই সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে কানেক্টেড। তো তুমি ভেবে দেখো, যখন দুইটা দেশের সাথে একটা জেলা কানেক্টেড, তাহলে এখানেও 30-এর মধ্যে ওইটা আছে, এখানেও 3-এর মধ্যে ওইটা আছে, তাহলে টোটাল তো 32টাই হবে। এবার কি বুঝছো? বলো। জি ভাইয়া। তারপর চলে আসো, এখানে টোটাল ডিভিশন হচ্ছে 8টা, টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 64, টোটাল কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 19টা। এটা একটু মনে রাখবা, ইম্পর্টেন্ট। সিটি কর্পোরেশন হচ্ছে 12টা, উপজেলা হচ্ছে 495টা, এটা একটু মনে রাখবা। তারপর থানা হচ্ছে 654, এবং টোটাল ল্যান্ড পোর্ট সেটা হচ্ছে 25টা, তার মধ্যে অ্যাক্টিভ আছে টোটাল এখন 24টা। এবং মেজর সি পোর্ট, এটা একটু ইম্পর্টেন্ট, তোমার চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং মাতারবাড়ি। এই যে ঢাকা, বরিশাল, মোংলা, চট্টগ্রাম, এই যে তোমার এই কয়েকটা হচ্ছে তোমার বাংলাদেশের বলতে পারো যে সিপোর্ট, মেজর পোর্টস। এখন আমরা চলে যাই নেক্সট, এখানে আমি বেশি সময় দেবো না, কারণ এটা তোমাদের জানার, এটা একটু লেস ইম্পর্টেন্ট। লোকাল টাইম, বাংলাদেশের যে লোকাল টাইম, তাই না, গ্রিনিচ মিন টাইম থেকে, এটার মানে কি, জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম। তো সময় আমরা কিসের সাথে তুলনা করে হিসাব করি? যে গ্রিনিচ মান মন্দির থেকে হিসাব করি না? তো গ্রিনিচ মিন টাইম থেকে বাংলাদেশের সময় কত ঘন্টা বেশি, বলো? 6। 6 ঘন্টা বেশি, এই যে +6। 6 ঘন্টা কেন বেশি হয়, এটা কি কেউ লজিক্যালি বলতে পারবা যে বাংলাদেশের এটা গ্রিনিচ মিন টাইম থেকে কেন 6 ঘন্টা বেশি হয়? বা দ্রাঘিমা রেখার জন্য নাকি? রাইট। অর্থাৎ তোমার বাংলাদেশে এটা যদি হচ্ছে পৃথিবীর একটা গ্লোব চিন্তা করো, পৃথিবীটা ধরো এরকম গোলাকার, মানে ডিম্বাকার, অ্যাকচুয়ালি গোলাকার না।
তো তাহলে এই মাঝখান বরাবর যে রেখাটা গেছে এটাকে বলা হয় ইকুয়েডর বা বিষুব রেখা। ঠিক আছে। এখন বাংলাদেশ ধরো সাপোজ এই এই জায়গাটাতে, এইখানে বাংলাদেশের উপর দিয়ে যে একটা রেখা গেছে সেই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আমরা এটা জানি সবাই, তাই না? কর্কটক্রান্তি রেখা, বা এটাকে ইংরেজিতে বলা হয় কি ট্রপিক অফ ক্যান্সার। এই যে কর্কটক্রান্তি রেখার নামকরণ হয়েছে মূলত 23.5 ডিগ্রির কারণে, মানে বাংলাদেশ এই যে তোমার ইকুয়েডর থেকে বা বিষুবরেখা থেকে একটু উপরের দিকে অবস্থিত, যেটা হচ্ছে 23.5-এ। আর এই ইকুয়েডর থেকে ঠিক নিচের দিকে 23.5 বরাবর যে যে রেখাটা, সেটাকে বলা হয় তোমার মকরক্রান্তি রেখা। তো এটা হচ্ছে ঠিক উল্টা কর্কটক্রান্তির। তো আমরা হচ্ছে উপরের দিকে, আমরা এই জন্যই কোন গোলার্ধ বলি, যেটাকে যদি দুইটা গোলার্ধ চিন্তা করি, এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, এটা হচ্ছে তোমার দক্ষিণ। তাহলে আমরা কোন গোলার্ধের মধ্যে পড়ছি? উত্তরের মধ্যে পড়ছি, রাইট? নর্দার্ন হেমিস্ফিয়ার যেটাকে আমরা বলতেছি। নাও দ্য কোশ্চেন ইজ, এই যে যে রেখাটা গেছে এটা তো গেছে তোমার মূলত বাংলাদেশের এই বরাবর দিয়া, মানে এই বরাবর দিয়ে গেছে সাপোজ, কিন্তু বাংলাদেশের উপর দিয়া এমনি এমনি আরেকটা রেখা গেছে। ঠিক আছে। ও যে বললো দ্রাঘিমা রেখা এই বরাবর, এই দিক দিয়েও তো রেখা গেছে পৃথিবীতে, এরকমও রেখা আছে এরকমও রেখা আছে উল্লম্ব বরাবর। সেই রেখাগুলা গেছে আবার তোমার মেইনলি হচ্ছে তোমার 88 বা 01 থেকে 88°01 থেকে 91 41, মানে 91°41 এরকম একটা দূরত্ব দিয়ে, এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। আর আরেকটা যেটা যে 23.5 বললাম, এটা গেছে মূলত তোমার 21.5 থেকে 21 কত থেকে যেন 24 না 25 সামথিং। তো এটার গড় নিলে হয় 23.5। আর এইখান থেকে 88 এবং 91 এটার গড় নিলে হয় গিয়া তোমার 90 ডিগ্রি। সো আমরা একটা জিনিস পড়ছিলাম হয়তো, তুমি ছোট মানে যখন হাই স্কুলে ছিল তখন হয়তো পড়ছো, 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত মিনিট হয় বলো তো? 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত ডিগ্রি হয়, এই যে তোমার দ্রাঘিমা রেখা বা এই রেখার কারণে 1 ডিগ্রির যে পার্থক্য? কারো কি মনে পড়তেছে এরকম কিছু? পড়ছিল হয়তো জিওগ্রাফি ও ভূগোলের মধ্যে। আচ্ছা, মনে হতে নাও হইতে পারে। 1 ডিগ্রির জন্য তোমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে এখানে টোটাল কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রির জন্য কত মিনিটের পার্থক্য হবে? 4 নং 36, তাহলে 360 মিনিট। প্রশ্ন হচ্ছে 360 মিনিটে কত ঘন্টা? তোমরাই বলো। 6 ঘন্টা। 6 ঘন্টা। আর এই যেহেতু তোমার বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এই রেখা থেকে 90 ডিগ্রি ডিস্টেন্সে, যেটার কারণে সময়ের পার্থক্য হয় 360 মিনিট, এই জন্যই গ্রিনিচ মিন টাইম থেকে বাংলাদেশের সময় পার্থক্য 6 ঘন্টা বেশি, +6। তো দিস ইজ দ্য লজিক। এভাবে তোমাকে একটু ভেঙে ভেঙে যখন জানবে না, তখন জিনিসগুলো আরো অনেক সুন্দর মনে হবে। আর আমরা এই ক্লাসগুলো যখন আমরা ওই যে সাবজেক্টিভ জিকে পড়াবো জাহাঙ্গীরনগরের জন্য, তখন জিওগ্রাফি ক্লাসে একদম দেখায় দেখায় চিত্র সহ গ্লোব টোলোব এঁকে টেকে অনেক সুন্দর করে পড়াবো। বিউপির জন্য এত ডিটেলস লাগে না, তারপরে জাস্ট বুঝাই দিলাম যে কোন জায়গা থেকে এটা আসে মূলত। মোবাইল অপারেটর বাংলাদেশের সিম কোম্পানি কয়টা? 5টা। সাইবার সিটি বলা হয় সিলেটকে, স্মার্ট উপজেলা বলা হয় শিবচরকে, এটা একটু মনে রাখবা। স্মার্ট উপজেলা কোনটা? শিবচর। প্রথম ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট এটা হচ্ছে কি? যশোর। মানে মুক্তিযুদ্ধের সময় যেই দেশে মানে যেই জেলা থেকে সর্বপ্রথম শত্রুদেরকে বিতাড়িত করা হয়েছে সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার যশোর জেলা থেকে। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে একটু মনে রাখবা, যে কোন জেলা থেকে বা কোন জায়গাটা থেকে সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহটা শুরু হয়। সশস্ত্র বিদ্রোহ মানে কি, ধরো হচ্ছে অস্ত্র সহকারে বিদ্রোহ করা, যুদ্ধ করা। সেটা শুরু হয় কোথা থেকে? রংপুর নাকি? সেটা শুরু ভাই হয়, গাজীপুর। রাইট, সেটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর থেকে। এটাও পরীক্ষায় প্রচুর আসে, গাজীপুরের জয়দেবপুর। এবং বাংলাদেশের টোটাল ইপিজেড হচ্ছে 10টা, তার মধ্যে সরকারি 8টা এবং প্রাইভেট হচ্ছে 2টা। মনে রাখবে এই যে এখানে ইপিজেড গুলো দেওয়া আছে, এই যে ব্যবসা ইপিজেড বলতে পারো, এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা 15। আর 3টা হচ্ছে তোমার প্রস্তাবিত, 3 প্রপোজড। আর দেখো এইটা লাগবে না এই দুইটা জিনিস, কারণ এগুলো সরকারের ছিল আগে, এখন তো সরকার বিলুপ্ত। এবার বাংলাদেশের ডায়ালিং কোড হচ্ছে, এটা আমরা সবাই জানি, +880। ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে তোমার ওয়াটার লিলি, এটা আমরা সবাই জানি। যে বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা, এই যে দিস ইজ শাপলা। বাংলাদেশের জাতীয় ফল কি বলতো? এখন তো জ্যৈষ্ঠ মাস চলতেছে, তাহলে এখন তো এটা সিজন। জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট। কাঁঠাল। কি? কাঁঠাল। কাঁঠাল। ভাই আম দেওয়া উচিত ছিল। আম দেওয়া ছিল তো, তোমার কোশ্চেন থেকেই বলি যে আম কোন দেশের জাতীয় ফল? ভাই ভারত। ভারত। রাইট, এটা হচ্ছে ভারতের জাতীয় ফল, অনেকে এটা জানে না। তো দেখো, যেহেতু ভারতের জাতীয় ফল আম, তা আমরা তাদের পাশে আমাদেরও যদি জাতীয় ফল আম দিয়ে দিই তাহলে হবে, একটু তো ভ্যারাইটি জানতে হবে। সেই জন্য কাঁঠাল দেওয়া হয়েছে।
বুঝছো? এটার অ্যাকচুয়াল রিজন কিনা আমি জানি না, আমি জাস্ট না অ্যাজাম্পশন। তাই বলে কি কাঁঠাল হবে, লিচু তো হতে পারতো। এই না, লিচু সবাই খাওয়ার সামর্থ্য আছে? লিচুর দাম আছে না? তুমি একটা জাতীয় ফল বানিয়ে দিবে, অথচ কাঁঠাল, মানুষই খাইতে পারবে না, তাইলে কেমনে হবে? খাওয়ার দাওয়াটা লাগবে। আবার কাঁঠাল তো ভাই অনেকেই খায়নি কিন্তু আর। ভাই জাতীয় মাছ, কিন্তু ভাই জাতীয় মাছ তো ইলিশ ভাই, অনেকেই খাইতে পারবে না ভাই। জাতীয় মাছ ইলিশ কেন দেওয়া হয়েছে? ইলিশটা কিন্তু বাংলাদেশের প্রাচুর্য অনেক বেশি, কিন্তু আমরা হচ্ছে কি ইলিশ মাছটাকে অনেক বেশি কমার্শিয়াল বানাই ফেলছি। ইলিশ মাছ ধরতে কি টাকা লাগে? তাহলে এই মাছের জন্য তো দাম, ইলিশ মাছকে চাষ করা লাগে। রুই মাছ তো তাও টাকা খরচ করে তোমাকে চাষ করে ব্রয়লার খাওয়ায়, ওই খাওয়ায় দাওয়ায় খরচ করে উৎপাদন করতে হয়, তাও সেটার দাম কম। অথচ ইলিশ মাছ ফ্রিতে গিয়ে ধরে নিয়ে আসতে পারতেছো নদী থেকে, তাও এটার দাম এত বেশি কেন? তাও অগণিত পরিমাণে আছে নদীতে, অববাস ইলিশ মাছের নদীতে, তাও এটার দাম কেন? কারণ এটাকে তুমি এখন আভিজাত্যের প্রতীক বানায় ফেলছো। এই যে ডায়মন্ড, ডায়মন্ডের কি কোনো কাজ আছে? ডায়মন্ড মেয়েরা এত কেন পছন্দ করে? আর এই যে ডায়মন্ড কোম্পানি গুলা, এরা তো বিভিন্ন জায়গাতে এই যে অ্যাডভার্টাইজ দেয়, ওই দেশ এই যে ডায়মন্ড ইউজ করতে হবে, ডায়মন্ড ইউজ করলে বিয়ে হবে, বিয়ে ডায়মন্ড ছাড়া তো এনগেজমেন্ট বিয়ে হবেই না, ইম্পসিবল। এরকম এরকম অ্যাডভার্টাইজ, এগুলো তো কাইন্ড অফ এরকম। তো ধরো ওই মাছ বাজারে এরাও বুঝে ফেলছে যে না, এটাকে আভিজাত্য বানিয়ে দিতে হবে, ইলিশ ব্যাপারটাই আলাদা। আর তাছাড়া স্বাদের দিক থেকে ইলিশ মাছের স্বাদ, স্বাদ তো বেস্ট, বুঝো না? ওই ওই জন্য এটার দাম বেশি। বাট আদারওয়াইজ ইলিশ কোন লজিকে এত দাম হয় এটা আমার জানা নাই, কারণ ইলিশের প্রাচুর্যতা আছে। এমন না যে এই মাছটা খুব সীমিত, শেষ হয়ে যাবে, তাও না। অথচ এটাকে ধরতে বা চাষ করতেও কোনো খরচ নাই, আল্লাহর তরফ থেকে আল্লাহর নেয়ামত হিসেবে আসতেছে, তাও এটার দাম অনেক বেশি। ঠিক না? যেটা করা যায় আর কি, নৌকা টোকা কয়েকটা বানায় চলো আমরা গিয়ে শিকার করা শুরু করে দিই, ইলিশ মাছ ধরে নিজেরটা নিজে খাবো, এক টাকা খরচ হবে না আর কি। এটা আর কি ভালো হয়। তারপর দেখো ন্যাশনাল বার্ড, সেটা কি? ম্যাগপাই রবিন, মানে দোয়েল পাখি, এই যে এটা। তারপর দেখো তোমার ম্যাঙ্গো ট্রি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছ, এটা একটু মনে রাখবা। জাতীয় গাছ হচ্ছে ম্যাঙ্গো ট্রি। আর ন্যাশনাল ফরেস্ট হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো থেকে তোমার এই ইউপিতে প্রচুর কোশ্চেন হয়। পয়েন্ট গুলা হচ্ছে তোমার এই যে কটকা, কটকা এটা একটা জায়গা। তারপরে হিরন পয়েন্ট, হিরন পয়েন্ট এটা একটা জায়গা। একটা হচ্ছে এলকো পয়েন্ট, ELCHO, এলকো পয়েন্ট। যে পয়েন্ট গুলো থেকে বিপিতে কোশ্চেন হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার এলিফ্যান্ট পয়েন্ট, সেটা কোথায় অবস্থিত বলতে পারবা? এটা কিন্তু সুন্দরবনে না। চট্টগ্রাম। রাইট, সেটা হচ্ছে কক্সেস বাজারে। চট্টগ্রাম বললে, বিভাগ বললে নেওয়া যাবে, কিন্তু জেলা বললে নেওয়া যাবে না, কক্সেস বাজার হবে, কক্সেস বাজার। ঠিক আছে। ন্যাশনাল স্পোর্টস হচ্ছে কাবাডি, তুমি তো জানো হাডুডু খেলা, এই যে এখানে ছবি আছে। লার্জেস্ট ডিস্ট্রিক্ট, তো দেখো লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের রাঙামাটি। আমরা যে তখন পড়লাম যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার 30টা দেশ, জেলার সাথে কানেকশন, মিয়ানমারের সাথে তোমার 3টা জেলার সাথে কানেকশন, এবং এদের মধ্যে রাঙামাটিটা হচ্ছে কি কমন ছিল, তাই না? যে দুইটা দেশের মধ্যেই কানেক্টেড। কিন্তু একই সাথে রাঙামাটি হচ্ছে তোমার বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এরিয়া ওয়াইজ। এই যে তোমরা এখানে ম্যাপটার দিকে একটু খেয়াল করো, এই যে তোমার সবুজ যে ম্যাপটা এখান থেকে এটা যাচ্ছে, এটাই হচ্ছে তোমার রাঙামাটির যে জেলার এরিয়াটা। তো তার মধ্যে দেখো এই অংশটুকু হচ্ছে ইন্ডিয়ার সাথে কানেক্টেড, এই পুরাটুকু। আর এইখান থেকে নিচে দিয়ে শুধু এই যে একটা পয়েন্টে, এখানে এটা ভার্মা, মিয়ানমারের সাথে কানেকশন। তো এই জন্যই এটা হচ্ছে একই সাথে দুইটা দেশের সাথে কমন বর্ডার শেয়ারিং ডিস্ট্রিক্ট। একই সাথে যদি এরিয়াটার দিকেও খেয়াল করো, সবচেয়ে বড় কিন্তু এটাই। এছাড়া কিন্তু বাকি সবগুলো জেলায় একটু ছোট ছোট, এটাই সবচেয়ে বড় এরিয়া ওয়াইজ। এবং বাংলাদেশের যে 3টা পার্বত্য জেলা, যেটাকে তোমার ইংলিশে বলা হয় হিলি ডিস্ট্রিক্ট, সেটা কি কি তোমার রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। তো এই যে এখানে যদি খেয়াল করো, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই তিনটাকেই পার্বত্য জেলা বলা হয়। এগুলাকে এই যে তোমার একটু গ্রিনিশ, মানে লাইট গ্রিন টাইপের কালার করে দেখানো হয়েছে। তাই গেছে, এটা তোমরা সবাই বুঝতে পারছো। আর এটা কিন্তু বিপিতে প্রচুর আসে, যে বাংলাদেশের পার্বত্য জেলা কোনটি নয়, বা কয়টি, বা কোনটি, এরকম। আর কমন বর্ডার ডিস্ট্রিক্ট তো বললামই, রাঙামাটি। এবং কোন দুইটা ডিভিশন বা বিভাগ আছে, যে দুইটা বিভাগের মধ্যে কোনো জেলারই অন্য এই যে দুইটা দেশ, ইন্ডিয়া এবং মিয়ানমার, তাদের সাথে কোনো কমিউনিকেশন বা কানেকশন নাই, সেটা হচ্ছে বরিশাল এবং ঢাকা। কারণ এই এই যে দুইটা বিভাগ, এই দুইটা বিভাগ হচ্ছে মিডলে, যদি আমরা বাংলাদেশটাকে হিসাব করি, তাহলে এই যে মাঝখান যে বরাবর যে জায়গাটা, এই মিডলে হচ্ছে গিয়ে তোমার বরিশাল এবং ঢাকা। দ্যাটস এই দুইটা বিভাগের সাথে কোনো ইন্ডিয়ারও বর্ডার নাই, মিয়ানমারেরও নেই। এবার চলে আসো বাংলাদেশের নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন এই জায়গাটাতে। এটা যদিও খুব একটা আমি ইম্পর্টেন্ট বলি না, বাট তারপর এটা জানাটা জরুরি, অনেক সময় বিউপিতে এখান থেকে কোশ্চেন দেয়।
অনেক সময় দেয় না। আর আদার্স ইউনিভার্সিটি এখান থেকে তেমন একটা দেয় না। বাট এটা জানার জন্য জেনে রাখতে পারো যে বাংলাদেশের সবচেয়ে নর্দার্ন মানে উত্তরে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবন্ধ এবং জয়গিরজাত। তার মানে তোমার উত্তরের যেটা স্থান সেটা হচ্ছে জয়গিরজাত, ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা, থানা হচ্ছে তেঁতুলিয়া এবং জেলা হচ্ছে পঞ্চগড়, এইভাবে। আবার সাউদার্ন বা দক্ষিণে যদি যাও তাহলে হচ্ছে জেলা কক্সবাজার, টেকনাফ হচ্ছে কি উপজেলা বা থানা, সেন্ট মার্টিন হচ্ছে কি তোমার ইউনিয়ন এবং ছেড়াদ্বীপ হচ্ছে স্থান। ইস্টার্নে যদি যাও তাহলে হচ্ছে কি বান্দরবন, থানচি, রেমাক্রি অ্যান্ড আখাইনডং। ওয়েস্টার্ন বা পশ্চিমে যদি যাও চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মোনাকোষা and মোনাকোষা, এই যে এটা। তো আই গেস এই জায়গাটা সবাই ক্লিয়ার, এটা একটু কাইন্ডলি সবাই মুখস্থ করে নিও, এখানে বোঝানোর তেমন কিছু নাই। ইন্ডিয়াস 5 প্রভিন্সেস অ্যাডজাস্টেড উইথ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের এই যে তিনটা সাইডে তোমার ইন্ডিয়ার বিচরণ, সেখানে তোমার ইন্ডিয়ার টোটাল 5টা তোমার রাজ্য। বাংলাদেশের জেলা কয়টা? 30টা। কিন্তু ইন্ডিয়ার যে রাজ্য সেটা হচ্ছে 5টা। কি কি? ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা এন্ড মিজোরাম। এই যে এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এখানেও দেখো পশ্চিমবঙ্গ, এখানে হচ্ছে আসাম, এখানে হচ্ছে মেঘালয়, এখানে হচ্ছে ত্রিপুরা। এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের মধ্যেই বাংলাদেশের 30টা জেলা কানেক্টেড। তো অনেক সময় এটা পরীক্ষায় আসে প্রচুর, যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কয়টা প্রভিন্সের কানেকশন আছে, সেটা হচ্ছে 5টা প্রভিন্সের সাথে। ঠিক আছে। আর ইন্ডিয়াতে যে সেভেন সিস্টার্স, সেগুলা কি বলতে পারো? এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, সেভেন সিস্টার্স কি? যে 7টা রাজ্য, না 7টা রাজ্যকে যে বোঝায়। একটা রাজ্য ইন্ডিয়ার যেগুলো তোমার স্বাধীনতাকামী, তারা নিজেরা স্বাধীন হতে চায়। ঠিক আছে, এই জন্য সেটাকে বলা হয় সেভেন সিস্টার্স। একটু লিখে দিই যে স্বাধীনতাকামী ইন্ডিয়াকে। তারপর দেখো দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, অর্থাৎ আমরা বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলীগুলো আছে সেগুলো সম্পর্কে এখন জানবো। তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের রেশিও হচ্ছে 10:6, এটা তোমরা সবাই জানো। আর এটাকে যদি 2 দ্বারা ডিভাইড করো তাহলে হচ্ছে 5:3। পরীক্ষায় যদি দুটি অপশন থাকে তখন কিন্তু 10:6 দিতে হবে। প্রথম ফ্ল্যাগ রেইজ করা হয়েছে তোমার 2রা মার্চ 1971। 1971 সালের 2nd মার্চ, 2রা মার্চ এই যে ফ্ল্যাগ রেইজ করা হয়। একটা জিনিস মনে পড়ছে আমার এই 2রা মার্চ নিয়ে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল মনে আছে, যে একটা ইউনিভার্সিটি, তিতুমির মেবি না কোন, যেটাকে তোমার ইউনিভার্সিটি করার জন্য আন্দোলন চলছিল। যারা আন্দোলন করতেছিল এর মধ্যে একটা ছেলে বলতেছিল যে মানে একলা, কি জানি বলছিল না, পহেলাকে বলছিল কি একলা বলছিল না, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? জি ভাই, জি ভাই, আরেকটা বলছিল ফোকালটি না কি বলছিল একটা। হ্যাঁ, দেখ হোয়াট এভার ইট ইজ, কিন্তু টু বি অনেস্ট যারা এটা নিয়ে ট্রল করছে তাদের এই কাজটা করা ঠিক হয় না। কেন ঠিক হয় না দেখো, ওরা কিন্তু আন্দোলন করছে, ওরা ওদের ইউনিভার্সিটিটাকে আলটিমেটলি কিন্তু যেটার জন্য করতেছে সেটাতে তারা সাকসেসফুল হয়েছে। এখন তুমি বাসায় বসে আরেকজনের সম্পর্কে মন্তব্য করতেছো যে সে পহেলাকে কেন একলা বলছে। তো বাঙালিদের মধ্যে আমি বলি যে 90% মানুষই পহেলা বলতে এটা জানে না। তো এটাকে নিয়ে তো ট্রল করার কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাকে নিয়ে ট্রল করতেছো, যে কিনা আন্দোলন করতেছে। তা আন্দোলন কারা করে? সুশীল শ্রেণী কি আন্দোলন করে? যারা একটু অ্যারোগেন্ট টাইপের, যারা একটু ধরো রাস্তাঘাটে চলাচল করে, বা এমনিতে ধরো ওই যে মানে সবাই তো বুকিশ নলেজ নিয়ে বসে থাকবে তা তো না। কাউকে তো মাঠে রাজনীতি করতে হবে, মাঠে আন্দোলন করতে হবে। তো ওইখানে যারা বিলং করে তারা তো এই যে পহেলাকে মানে একলাকে পহেলা বলতে হয় এত কিছু তো তাদের জানে না, তারা তো এমনিতে সহজ সরল। অথচ সেই সকল মানুষগুলোই কিন্তু মূলত চেঞ্জ জানা, ভালো কিছু চেঞ্জ জানার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাদেরকে নিয়ে ট্রল শুরু হয়ে গেছে, বুঝছো? তো এটা করাটা যদিও ঠিক হয় নাই। এনিওয়ে, আমরা আগাই। দেখো বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ ডে সেটা হচ্ছে কবে? সেটা হচ্ছে 2রা মার্চ। কেন এটা? কারণ প্রথম উত্তোলন করা হয়েছিল দেখো একই তারিখে। ওকে। তো এখানে একটা কোশ্চেন আসে যে তাহলে কে উত্তোলন করছে? তো ফার্স্ট পার্সন যে কিনা এটা উত্তোলন করছে তার নাম হচ্ছে এস এম আব্দুর রউফ। ঠিক আছে। কিন্তু বিউপিতে এটা থেকেও কোশ্চেন আসে যে তোমার ফ্ল্যাগ দিবস কবে? 2রা মার্চ। আরেকটা আসে তোমার 3রা মার্চ থেকেও, 3rd মার্চ। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় সঙ্গীতের সাথে মনে হয় রাইট, প্রথম উত্তোলন করা হয়েছে। হ্যাঁ, এইখানে কি হয়েছে, এইখানে তোমার এই যে আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত, সেইটার সাথে আমাদের যে জাতীয় পতাকা, দুইটাকে একসাথে করা হয়েছে। অর্থাৎ জাতীয় সঙ্গীতও গাওয়া হয়েছে, পতাকা উত্তোলন করা হয়েছে। এই জন্য 3রা মার্চ থেকে এই কোশ্চেনটা বিউপিতে দিছে। তো আমি তোমাদের এটাও বিউপির কোশ্চেন, এটাও কিন্তু বিউপির কোশ্চেন, বি কেয়ারফুল, দুটো ইম্পর্টেন্ট। তারপর দেখো তোমার এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অফিসিয়ালি ইনগ্রেটেড অন 17 জানুয়ারি 1972, এই ডেটটা একটু মনে রাখবা।
এবং আউটসাইড বাংলাদেশ সর্বপ্রথম কোথায় তাহলে বাংলাদেশের পতাকাটা উত্তোলন করা হয়? সেটা হচ্ছে পাকিস্তানের হাই কমিশন কলকাতায়। ইন্ডিয়ার কলকাতাতে তোমার পাকিস্তান হাই কমিশনে বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম এই পতাকা উত্তোলন করা হয়। নাও দ্য কোশ্চেন ইজ তোমার, এই যে এইটাকে কেন তুমি হাই কমিশন বলতেছো? পাকিস্তানের হাই কমিশন বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই কমিশনার ভার্সেস অ্যাম্বাসেডর? অ্যাম্বাসেডর স্পেলিং স্কিপ করবো, বাট এমনিতে বলো যে হাই কমিশনার এবং অ্যাম্বাসেডরের মধ্যে ডিফারেন্স কোথায়? এটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, বলতে পারবা? হাই হাই কমিশন বলতে উচ্চ পদস্থ কর্মকর্তাদের একসাথে। এটা একই পদ, কোন উচ্চ পদস্থ নিম্ন পদস্থ কিছু না। যে হাই কমিশনার সেই অ্যাম্বাসেডর, যে অ্যাম্বাসেডর সেই হাই কমিশনার, তাহলে ডিফারেন্সটা কোথায়? কেন অ্যাম্বাসেডরকে হাই কমিশনার বলা যাবে না? জানো না? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে হাই কমিশনার বলা হয় সেই সকল দেশের রাষ্ট্রদূতদেরকে যারা কিনা তোমার কমনওয়েলথ ভুক্ত। তো কমনওয়েলথ ভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেগুলা কিসের কান্ট্রি, মানে কেন কমনওয়েলথ ভুক্ত বলতে পারবা? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো সবগুলোই তো কমনওয়েলথ ভুক্ত। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়েছে। ওই যে ব্রিটি- রাইট। ব্রিটিশরা যাদের শাসন করে। হ্যাঁ, ব্রিটিশরা যে সকল দেশগুলাতে শাসন করছে সেই সকল দেশগুলাকে নিয়েই তোমার কমনওয়েলথ গঠিত হয়েছে। তো কমনওয়েলথের মধ্যেই বাংলাদেশ সর্বপ্রথম এন্টার করছে। এজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ যখন 72-এর 18ই এপ্রিল সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। তো বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, এগুলো সবগুলোই তো কমনওয়েলথভুক্ত সদস্য, এই জন্য পাকিস্তান হাই কমিশন বা হাই কমিশনার বলা হয়। আর যেমন ধরো আমেরিকারকে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তাকে কি তুমি হাই কমিশনার বলো? তাকে তো বলবা কি, অ্যাম্বাসেডর, রাইট? কারণ আমেরিকা কিন্তু এই যে ভুক্ত না, কমনওয়েলথ ভুক্ত না। তাই গেস ডিফারেন্সটা সবাই এখন মনে রাখতে পারবা। এবার চলে আসো যে ডিজাইনার, অর্থাৎ এই যে ফ্ল্যাগ যে রেজ করা হয়েছে এটা ডিজাইনারকে, সেটা হচ্ছে কামরুল হাসান। আর ফার্স্ট ডিজাইনার হচ্ছে তোমার শিবনারায়ণ দাস। নাও দ্য কোশ্চেন এই যে শিবনারায়ণ দাস তিনি ফার্স্ট ডিজাইনার বলতে কি বোঝায় এখানে? মূলত আমাদের যে প্রথমে যে পতাকাটা ছিল সেটা কিন্তু এরকম ছিল না, সেটা একটু ডিফারেন্ট ছিল, আমরা একটু পরে দেখবো। আর এমনিতে দেখো বাংলাদেশের যে পতাকা সেটা সিমিলার কি কি কান্ট্রির সাথে, জাপান এবং পালাওয়ের সাথে। এটা আমরা এখন দেখবো যে কিভাবে জাপান পালাওয়ের পতাকার সাথে বাংলাদেশেরটা মিল আছে। তো এই যে দেখো বাংলাদেশের এইটা হচ্ছে তোমার প্রথম পতাকা, দেখতেছো এটারই ডিজাইন কে করছিলেন? শিব নারায়ণ দাস, বুঝছো? আর এই যে বর্তমানে কি এটা হচ্ছে তোমার, আমরা দেখি এটাকে ডিজাইন করছে কামরুল হাসান। ভাই এই কোশ্চেনটা আসছিল। ও, এটাও আসছে তোমাদের জাতীয় ইউনিভার্সিটি পরীক্ষায়? হ্যাঁ, কামরুল হাসানের এটা আসছিল। মানে খুবই তাহলে সহজ কোশ্চেন করছে। আর তাছাড়া এই ক্লাসটা যদি করে দিতাম তাহলে তো এগুলো সবগুলো পারতাম, এমনি তো পারার কথা এগুলা সহজ। তো না, দেখো এটা হচ্ছে জি ভাইয়া, বর্তমান। হ্যাঁ, এটা হচ্ছে ওই বর্তমানে যে আর আপনার ওই বলো। মা- মানচিত্রটা বাদ দেওয়ার কারণ কি, এটা কি জানতে পারি ভাইয়া? মানচিত্রটা বাদ দেওয়ার কারণটা এক্স্যাক্টলি আমার জানা নেই, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তুমি ধরো এটা তো পতাকা, ইটস আইডেন্টিটি, তো আইডেন্টিটির মধ্যে 19-20 হওয়া যায় না, রাইট? মনে করো যে তুমি একটা আইডেন্টিটি জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট। সাপোজ ধরো এই যে আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবে, কিন্তু কি বলছে একটা গুনাহকে মাফ করবে না, সেটা কি বলো? শিরক। শিরক। প্রথমটা হচ্ছে শিরক ভাইয়া। শিরক বা শিরক যাই বলো একই। তার মানে কি, মানে আলটিমেটলি আল্লাহর জায়গায়, তার আইডেন্টিটির জায়গায় অন্য কাউকে তুমি বসাতে পারবে না। তো ফ্ল্যাগটা হচ্ছে একটা আইডেন্টিটি একটা দেশের, কারণ মানে একটা ফ্ল্যাগ কিন্তু সিম্পল একটা মানে তোমার কাপড় বা একটা জিনিস, অথচ এইটাকে উত্তোলন করার জন্য মানুষ জীবন জীবন দিয়ে হাত দাঁড় করে রাখে, তাই না? বিভিন্ন মুভিতে দেখবা, এতে দেখবা বা মুক্তিযুদ্ধের সময় দেখবা। তার মানে এটার একটা ভাইটাল বিষয়, ইটস আইডেন্টিটি। তো এইখানে যখন একটু 19-20 হয়ে যায় তখন প্রবলেম। তো আই গেস এটা হতে পারে যে এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। আর এটা হচ্ছে একটু সিম্পল, যেটা কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্টও করতেছে যে জায়গাটাতে। আর এখানে মানচিত্রটাকে আঁকা ঝোঁকা, অনেকে কিন্তু মানচিত্র আঁকার মধ্যে প্রবলেম করে। অনেকে হচ্ছে তোমার এই যেই বাংলাদেশে এইখানে যে আলাদা একটা পার্ট আছে ভোলা টোলা, এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারে না। তো এখন তুমি যদি এটা করতে চাও, আলটিমেটলি দেখা যাবে তুমি পতাকাকে বানাইছো, সবাই এটাকে উদযাপন করতেছো, সেলিব্রেট করতেছো, বাট পতাকাটাই পতাকার মতো হইলো না। তাহলে কেমনে হবে?
তাই না? একটা গায়ে লাগার বিষয় না? একবার দেখবে একটা অ্যাড, মানে খুব টিভিতে দিচ্ছিল যে অনেকেই পতাকা নিয়ে উত্তোলন করতেছিল, পতাকা বানাইতেছিল। একজনের ডাক দিছে ওই যে অ্যাক্টর, যে এই পতাকা কেন উত্তোলন করা হচ্ছে, কেন এটা করতেছো তোমরা, ওই যে বড় বড় পতাকা বানাচ্ছে, কেন এটা করতেছো? এখন ওরা তো খেপে গেছে, কি আমরা দেশের পতাকা বানাচ্ছি, আমাদেরকে ডাক দিচ্ছে, ঘটনা কি? পরে ওই ব্যাটারে ধমক দেওয়া শুরু করে দিচ্ছে ওই লোকটাকে। পরে উনি, ওনাকে তো মার ধরের মতো অবস্থা। তখন ওরা বলতেছিল যে আপনি কি, আপনি কেন বলতেছেন এরকম এরকম? পরে বলতেছিল আমি মুক্তিযোদ্ধা। বুঝছো? ওই লোকটা নিজে মুক্তিযোদ্ধা। আর উনি ওটা করার পেছনে কারণ হচ্ছে, দেখো, পতাকা কিন্তু এরকম স্ট্রেইট না, আমরা যদি দেখি স্ট্রেইট, কিন্তু এই যে বৃত্ত যেটা, বৃত্তটা কিন্তু একদম মিডলে না। বাংলাদেশের পতাকার বৃত্তটা একদম মিডলে না। দের ইজ সাম আছে, ইস্যু আছে, যে জিনিসগুলো তুমি চাইলে এভাবে সরাসরি একটা পতাকা চাইলে বানায় নিয়ে আসবা, উড়ে দিবা, এরকম না কিন্তু। যেটা আইডেন্টিটি সেটাকে আইডেন্টিটিক্যালি রাখতে হবে, কোনো চেঞ্জ নাই। মানে এটা একক, ইউনিক হইতে হবে। তো পরে গিয়ে ওরা রিয়েলাইজ করছে ওদের ভুলটা কোথায়, তারপর তারা ঠিকঠাক করে নিয়ে আসছে পতাকা। তো আই গেস এই যে একটা ক্রিটিক্যাল, ভাইয়া এটা কি স্কিপ করার জন্য হয়তো এটা করছে। বলো। বলতেছি যে আমাদের এখানে যারা আছে সবাই কি ন্যাশনাল এক্সাম দিছে? না, হয়তো দু একজন দিছে, আই ডোন্ট নো, যেমন তুমি দাও নাই হয়তো, নাকি তুমি দিছো? ভাই আমি দিইনি দেইনি ভাই। তো আমি। ভাই আমিও দেইনি। মিনহাজ দিছো না? জি ভাইয়া। হ্যাঁ, মিনহাজ দিছে। সবাই যে দিছে তা তো না, যারা দিছে দিছে। এবার দেখো, এই যে কেন বললাম বাংলাদেশের পতাকার সাথে জাপান এবং পালাওয়ের পতাকার মিল আছে, দেখো জাপানের পতাকা হচ্ছে এটা, আর এটা হচ্ছে পালাওয়ের পতাকা। তো পুরোটাই তো সেম, শুধু কালারটা ডিফারেন্ট। ও কালারও দেখো এটার সাথে মিল আছে, মাঝখানে লাল, শুধু পাশে সাদা। আর এটা মাঝখানে হলুদ আর পাশে নীল, স্কাই ব্লু আর কি। এই জন্য এটা বলতেছি মিল আছে। তারপর দেখো ন্যাশনাল এমব্লেম অ্যান্ড লোগো। সো বাংলাদেশের যে ন্যাশনাল এমব্লেম সেটা হচ্ছে এটা, এবং এটার ডিজাইনার কি, সেটা হচ্ছে কামরুল হাসান। এখানে একটা জিনিস বোঝার বিষয়, আর এই যে লোগো ডিজাইনার হচ্ছে এন এস সাহা। তো বোঝার বিষয়টা কি দেখো, এখানে শাপলা ফুল, এখানে নদী, এখানে এটা হচ্ছে কিসের পাতা, এটা হচ্ছে মেবি পাট পাতা, এটা হচ্ছে মেবি গম। দুইটা দুই পাতা আর কি, জুট একটা গম একটা, এরকম হতে পারে, সরি ধানের ধানের শীষের একটা পাতা, আর একটা হচ্ছে গম ঝুটের পাতা, পাট পাতা। ঠিক আছে, কোনটা কোনটা এটা আমি ঠিক, মানে এটা মেবি পাটের, এটা হচ্ছে মেবি ধানের যেই শীষের পাতা, এটা। আর এখানে এই যে দেখো, এইখানেও দেখো তোমার বাংলাদেশের মানচিত্র লাল, আর এদিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এদিকে দেখো দুইটা স্টার সাইন, এই পাশে দেখো দুইটা স্টার সাইন, এখানেও দেখো দুইটা স্টার সাইন, এখানে দেখো দুইটা স্টার সাইন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে এই যে চারটা স্টার, এগুলা তোমার কি, এগুলা কি রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে প্রশ্ন। ওই যে মৌলিক অধিকার যে চারটা আছে ওইটা না? মূলনীতি বা চারটে স্তম্ভ, না কি হ্যাঁ, বলে একটা? মূলনীতি, মানে বাংলাদেশের যে মূলনীতি। সংবিধানের চারটা মূলনীতি আছে বা কার্ডিনাল প্রিন্সিপাল আছে, কার্ডিনাল প্রিন্সিপাল, ঠিক আছে, সেইটা হচ্ছে এই যে চারটা স্টার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি কি মূলনীতি আছে বলতে পারবা? ডেমোক্রেসি, মানে গণতন্ত্র, তারপর সোশ্যালিজম বা সমাজতন্ত্র, তারপর ন্যাশনালিটি বা ন্যাশনালিজম বা জাতীয়তা, এটা হচ্ছে কি সেকুলারিজম। ঠিক আছে, ডিএসএনএস এরকম বাংলা রাখতে পারো। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সেটা যেন কি বলতে চাচ্ছিলাম, ও মনে পড়ছে, কার্ডিনাল এবং অর্ডিনাল, এই যে নাম্বার চিনো কোনটা কি, অর্ডিনাল নাম্বার কোনটা, কার্ডিনাল নাম্বার কোনটা? আমি যদি তোমাদেরকে বলি, যেমন 1, 2, 3, 4, এটা একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে ধরো ফার্স্ট, সেকেন্ড, ভাইয়া 1 2 3 4 থার্ড। এটা হচ্ছে কার্ডিনাল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডিনাল। রাইট, অর্থাৎ যেটা অর্ডার অনুযায়ী সাজানো সেটা হচ্ছে কি, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা। আর এই যে তোমার এইখানে 1, 2, 3, 4 যেটা উপরে ডিজিট ওয়াইজ, সেটা হচ্ছে কি কার্ডিনাল, মনে থাকে যেন। তারপর দেখো দি ন্যাশনাল অ্যানথেম বা সঙ্গীত, ঠিক আছে, জাতীয় সঙ্গীত অফ বাংলাদেশ। তো এটা কি, এটা হচ্ছে প্রথম 10 লাইন, এবং যখন তুমি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এটাকে বাজাবা তখন শুধুমাত্র 4 লাইন গাইতে হবে। এবং লাস্ট লাইনটা কি, সেটা হচ্ছে ওমা আমি নয়ন জলে ভাসি। রাইটার কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ব্যাকগ্রাউন্ড কি, এই যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ। কত সালে হয়? 1905 সালে হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ করেন কে বলো তো? লর্ড কার্জন। রাইট, লর্ড কার্জন।
CURZO। হ্যাঁ, বঙ্গভঙ্গ তো করে হিন্দু আর মুসলমানরা, আসলে উনি তো ইয়া করে, তাই না? না মানে তোমার ওই সময় তো ব্রিটিশ, যেমন ধরো আমি যদি বলি সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা বিলোপ করেন কে? রাজা রামমোহন রায়। না, হয় আর মনে হয় সঠিক উত্তর হচ্ছে ডালহৌসি। উইলিয়াম ও, বেন্টিং। হেস্টিংস। হেস্টিংস না, ওকে। বেন্টিং। বেন্টিং। তো অনেক সময় প্রশ্ন এভাবে তোমাদেরকে দিয়ে কনফিউজড করে দেয়, সতীদাহ প্রথা বিলোপ করেন কে, সেখানে রাজা রামমোহন রায় অপশনে থাকে, উইলিয়াম বেন্টিংও থাকে, কিন্তু সঠিক উত্তর হবে উইলিয়াম বেন্টিং। কারণ রাজা রামমোহন রায়ের কোনো অধিকারই নাই যে সে একটা প্রথাকে বিলোপ করবে, এটা তো কে করবে, যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তারা। আর তখন ব্রিটিশ শাসন চলতেছিল, তখন তো উইলিয়াম বেন্টিং হচ্ছে এখানকার ক্ষমতায়, রাইট? কিন্তু যদি এভাবে কোশ্চেন আসে যে কে সেটার জন্য আন্দোলন করেন, কে সেটার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন, কোন বাঙালি এটার জন্য কাজ করেন, তখন উত্তর হবে রাজা রামমোহন রায়। ঠিক তেমনি এখানেও জিনিসটা সেম, বুঝছো? কিন্তু ভাইয়া এই বঙ্গভঙ্গ না ব্রিটিশরাই হচ্ছে দেশের মানুষের মধ্যে ঢুকাইছিল, এরপর যখন মানুষজন দাঙ্গা লেগে গেছে তখন কি ব্রিটিশরাই জিনিসটা লিগালি করছে, এরকম না বিষয়টা? মানে এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা তো ব্রিটিশরা করতেই চাইবে। তোমাকে যখন কেউ অন্য একজন থার্ড পার্সন এসে যখন রুল করবে, তারা তো চাইবে যে তোমাদের যারা নিজস্ব মানুষ তাদের মধ্যে একটা ডিভিশন থাকুক। তো এটা মূলত ওইগুলাই। আর তাছাড়া এখানে একটা রিলিজিয়াস ব্যাপার ছিল, সেখানেও ইয়ে ছিল, ভাষার ব্যাপার ছিল, আবিজাবি, এগুলোর কারণে তোমার এই ডিভিশনটা হয়েছে। আর পরবর্তীতে এখানে আবার ধরো মেইন রিজন যেটা, সেটা ছিল যে ওরা একটু বেশি সুবিধা পাবে, এরা কম পাবে, এই সুবিধা অসুবিধা বা ফ্যাসিলিটির জায়গাটার দিক থেকে এই ডিভিশনটা হয়। পরে দেখলো যে না, কোনো লাভ হয় না। এটা আবার পরবর্তীতে রদ করা হয় বঙ্গভঙ্গ যেটা, যে 1911 সালে, ঠিক আছে, এটা রদ করা হয় এইরকম। তারপর দেখো, রদ করেন কে বলতে পারবা, রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিং। হ্যাঁ, হার্ডিঞ্জ। বানান স্কিপ করবো, এটা নাও হতে পারে। আর এই যে প্রথম যে ন্যাশনাল অ্যানথেম যেটা আমরা বলতেছি, সেটা সর্বপ্রথম পাবলিশ হয়েছে কোথায়, সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। এটা একটু মনে রাখতে পারো। বঙ্গদর্শন পত্রিকা যে পত্রিকাটা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? পরীক্ষা যদি আসে তাহলে কি উত্তর দিবা? আচ্ছা আমাকে বলো, বঙ্কিম চন্দ্র তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন? এটাই হবে না? হ্যাঁ, বঙ্কিমচন্দ্র। তো যদি পরীক্ষা আসে যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে, তখন উত্তর হবে বঙ্কিমচন্দ্র। বা চন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। এভাবে একটা পড়ার সাথে আরেকটা পড়া রিলেট করে পড়বো। আমরা যদি এখানে কাজী নজরুল ইসলামের যে সঙ্গীত, সেটা থেকে আমাদের যে জাতীয় সঙ্গীত আসছে সেইটার সাথে পড়তেছি, বাট স্টিল এখানে বঙ্গদর্শন নামটা আসছে, তাই এটা সম্পাদকের নামটা আমরা পড়ে ফেললাম আর কি। তারপর দেখো ব্যাটাল অ্যান্থেম মানে রণসঙ্গীত, যুদ্ধের সঙ্গীত যেটা, সেটা কি? কাজী নজরুল ইসলামের চল 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 উদ্যোগ গগনে বাজে মাদল, সেটা। তো এটা সর্বপ্রথম যে মানে প্রকাশিত হয় সেটা হচ্ছে শিখা পত্রিকায়, যে শিখা, ঠিক আছে। আর এটা যে মানে তোমার কাব্যর ভিতরে ছিল, সেই কাব্যটার নাম হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে, সন্ধ্যা কাব্যতে এটা অন্তর্ভুক্ত ছিল কাজী নজরুল ইসলামের। এবং এটা পাবলিশ হয় 1315 সালে, বাংলা, বাংলা সনের ভিতরে। এবং এইটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে কত লাইন গাওয়া হয়, সেটা হচ্ছে 21 লাইন, ঠিক আছে। আর এটার যে প্রথম নাম সেটা ছিল নতুনের গান। জাস্ট এতটুকু মনে রাখলে হয়ে যাবে। এবার চলে আসো যে বাংলাদেশের ন্যাশনাল পয়েট। তো বাংলাদেশের ন্যাশনাল পয়েট কে বলো? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তো তার জন্ম হচ্ছে 24শে মে 1899, মৃত্যু হচ্ছে 29শে আগস্ট 1976। তো এই যেই দুইটা ডেট মনে রাখবা, কারণ যেহেতু জাতীয় কবি, তার জন্ম মৃত্যু সালটা আমাদের জানা উচিত। স্পেশালি তোমরা এই যে ধরো কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তোমার মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, তারপর ধরো বিভূতিভূষণ, এদের একটু সালগুলা পড়লে হবে, যারা একটু প্রমিনেন্ট বেশি, তাদের বাকিদের সাল পড়ার দরকার নেই। বা যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া সাল পড়বই না, তাহলে বাদ দিতে পারো, সাল থেকে পরীক্ষা কোশ্চেন থাকবে না। ওকে। কিন্তু এই সালগুলো ইম্পর্টেন্ট, মানে জন্ম সাল বাদ দিতে পারো, কিন্তু আদার সাল পড়তে হবে। যেমন ধরো এইটা ইম্পর্টেন্ট, হোয়েন দি ন্যাশনাল পয়েট স্ট্যাটাস ওয়াজ গিভেন টু নজরুল, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কখন জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, সেটা হচ্ছে 1972 সালের 24শে মে। সালটা বেশি ইম্পর্টেন্ট, কত সাল? 1972 সাল। আমি আবারও বলে দিচ্ছি যে সাল ইম্পর্টেন্ট, ইয়ার। আবার দেখো কবে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, ন্যাশনাল সিটিজেনশিপ ওয়াজ গিভেন টু কাজী নজরুল ইসলাম ওয়েন, সেটা হচ্ছে তোমার 1976 সালে। তো এই যে দুইটা সালে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই দুইটা সাল থেকে প্রচুর কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, আর ভাইয়া ওই যে গ্যাজেট
গ্যাজেট পাস হয় ওটাও তো মনে হয় আসে, ওইটাও আসার আসে সম্ভাবনা পরীক্ষায়, আছে বাট নাকি? ওটা এখানে স্কিপ করা হয়েছে, তোমরা দেখে নিও গুগল থেকে বা ওনার সম্পর্কে যে বইয়ের ইনফরমেশন আছে ওখান থেকে দেখে নিও গ্যাজেটেরটা। এইটা দেখো যে তিনি কিন্তু একটা রোগে আক্রান্ত হয়ে মারা যায় 43 বছর বয়সে। রোগটার নাম কি বলো তো? রোগটার নাম কি ছিল? হৃদরোগ হৃদরোগ না, কি একটা ভাইয়া? রোগ ছিল যে রোগের কারণে তিনি হচ্ছে ভুলে যাচ্ছিল সবকিছু, এরকম একটা রোগ, মানে সব মেমোরি ভুলে যায় যায় ওরকম। ডিমেনশিয়া। ডিম ডিমেনশিয়া না, মেবি প্লুরোসিস না কি যেন একটা নাম ছিল আই গেস। প্লুরোসিস রোগে আক্রান্ত এটাকে। এনিওয়ে, জাস্ট এটা মনে রাখো যে 43 বছর বয়সে তিনি রোগে আক্রান্ত হয়। এর ফলে তার স্মৃতি ও শক্তি লোপ পাইতেছিল, এরকম একটা রোগ ছিল। এবার চলে আসি আমরা ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ বাংলাদেশের জাতীয় যে জাদুঘর, সেটা কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত, অবশ্যই জানো তোমরা। এবং এটার পূর্ব নাম ছিল হচ্ছে ঢাকা মিউজিয়াম। এবং এটার মানে যে যিনি হচ্ছে এটার আর্কিটেক্ট, তার নাম কি? মোস্তফা কামাল। তো এটা সাল পড়ার দরকার নাই, বা পড়তে পারো যে 1913 সাল, জাস্ট এতটুকুই, 20 মার্চ লাগবে না। ন্যাশনাল মনুমেন্ট বা এই যে যেটা হচ্ছে আমাদের কি বলতে পারে স্মৃতিসৌধ, সেটা কোনটা? সেটা হচ্ছে নবীনগরে অবস্থিত। এবং এটা প্রতিষ্ঠা হয়েছে 16ই ডিসেম্বর 1972-তে। তাহলে দেখো আমাদের যে বিজয় হয়েছে 16 ডিসেম্বর 1971-এ, তারও 1 বছর পরে এটাকে এস্টাবলিশ করা হয়। এবং এটার আর্কিটেক্টকে সেটা হচ্ছে মইনুল হোসেন। ঠিক আছে। এটার উচ্চতা কতটুকু? সেটা হচ্ছে 150 ফুট বা 46.5 মিটার। এটা কোথায় অবস্থিত? সাভারের নবীনগরে অবস্থিত। আই গেস এটা অনেকেই দেখছো। আর এই যে আমাদের জাতীয় যে সংসদ, ন্যাশনাল পার্লামেন্ট, সেইটার লোকেশন কোথায়? সেটা হচ্ছে শেরেবাংলা নগর। ফার্ম গেট থেকে ব্যাক আসলে যে তোমার খামার বাড়ি পড়ে না, ওইটার ওইখানে ওই রোডটাতেই। তারপর দেখো আর্কিটেক্ট, সেটা হচ্ছে লুইস আই ক্যান। লুইস আই কান বলে, লুইস আই ক্যান বলে, যাই বলো আর কি, লুইস খান বলে মনে রাখলে হবে। তারপর দেখো 215 একর, এটা হচ্ছে টোটাল এরিয়া। আর এইটার সিম্বল কি? সিম্বল হচ্ছে তোমার শাপলা। টোটাল সিট হচ্ছে 350, এটা আমরা তখনও পড়ছি। 50টা হচ্ছে উইমেনদের জন্য রিজার্ভড। এবং এখানে দেখো এই যে টেনিউর মানে হচ্ছে তোমার স্থায়িত্বকাল বা সীমা, ঠিক আছে, কতটুকু আয়ুষ্কাল, সেটা হচ্ছে 5 বছর। 5 বছর পর পরই একটা সংসদ বিলুপ্ত হয়, নতুন সংসদ গঠিত হয়। ওকে। এবার চলে আসো যে পার্লামেন্ট সম্পর্কে আরো কিছু ডিটেলস ইনফরমেশন, যে বাংলাদেশের যে পার্লামেন্ট সেটার নাম কি? হাউস অফ দ্য নেশনস। এবং এইটার যে অ্যাসেম্বলি হয় সেটাকে ইনভাইট করে কে? সেটা করে হচ্ছে প্রেসিডেন্ট। অ্যাসেম্বলির জন্য ইনভাইটেশন কে দেয়? সেটা হচ্ছে প্রেসিডেন্ট দেয়। এবং শর্ট ডিউরেশন অফ দ্য পার্লামেন্ট, মানে কোন পার্লামেন্টটা অনেক ছোট, যেটা অল্প কয়েকদিনের মধ্যে ভেঙে দেওয়া হয়, সেটা হচ্ছে ষষ্ঠ পার্লামেন্ট, অনলি 12 days। ইন্টারভাল টাইম ফর ওয়ান অ্যাসেম্বলি টু অ্যানাদার, মানে এই যে অ্যাসেম্বলি হয়, এই একটা অ্যাসেম্বলির পরবর্তীতে আরেকটা অ্যাসেম্বলি হওয়ার মাঝখানের যে গ্যাপ, সেটা কত দিন? সেটা হচ্ছে 60 দিনের গ্যাপ। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কতজন মিলে সংসদে কোরাম হয়। কোরাম মানে হচ্ছে মনে করো যে একটা গ্রুপ আলাদা, এই যে কোরামটা হয় কতজন মিলে? সেটাও কিন্তু 60 জন মিলে। 60 জন। 60 জন মিলে কোরাম হয়। তারপর দেখো প্রেজেন্ট গভর্নমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। ক্রিসেন্ট লেক, এই যে সংসদের মধ্যে একটা লেক আছে এদিকে, লেকটাকে কি বলা হয়? ক্রিসেন্ট লেক বলা হয়। ওকে। আর বিউপি তো একটা লেক আছে, যে লেকটার নাম কি? সেটা হচ্ছে মনপুরা। বাট এমনিতে রিয়েল মনপুরা কোন জেলাতে অবস্থিত বলো তো? ভোলা। ভোলাতে অবস্থিত। তারপর দেখো কাস্টিং ভোট, সেটা হচ্ছে স্পিকারের ভোট। ফ্লোর ক্রসিং সেটা কি? সেটা হচ্ছে তুমি যখন একটা দলের হয়ে অন্য দল একটা মানে প্রস্তাব আসছে, সেই প্রস্তাবটা তুমি ধরো তোমার দলের লোকের, মানে তুমি তোমার দল বলতেছে একটা কথা, কিন্তু তুমি ওই প্রস্তাবটা তোমার ভাল লাগছে বা ভাল লাগে না, সেই বিধে তুমি অন্য মানে বিরোধী দলের হয়ে ভোট করছো। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং, মানে টু কাস্ট ভোট ফর অপোজিশন। দি লজ ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট কর্তৃক যে মানে আইনগুলা বা ইয়েগুলা হয়, সেটাকে কি বলা হয়? ইনডেমনিটি বলা হয়। ইনডেমনিটি অর্ডার, মানে অর্ধাদেশ বলা হয় কিরকম। হুইপের কাজ কি? একটু যে সংসদের হুইপ থাকে না, হুইপ পুত্র, এরকম শুনছো তো নিশ্চয়ই। হুইপের কাজ হচ্ছে টু মেনটেন দ্য পিচ, মানে সংসদের যে শান্তি রক্ষার কাজটা হচ্ছে এই হুইপ করে, অনেকজন থাকে। তারপর দেখো রেগুলার মিটিং অফ দ্য মিনিস্টার, মানে মন্ত্রীবর্গ যারা আছেন তাদের যে একটা মিটিং হয়, সেটা হয় হচ্ছে প্রতি সোমবার, এভরি মানডে ইন উইক। ঠিক আছে। বলতো মন্ত্রীদের সাথে তো আমি বর্গ বললাম মানে প্লুরাল করার জন্য, পাখিদের সাথে প্লুরাল করার জন্য তুমি কি বলবা? পাখি। বার্ডস।
বাংলা বলো পাখিরা না, বার্ডস বলতে হবে। পা- কি ই, সমূহ বা মালা। পাখি সব। পাখি পাখি সব। সব। হচ্ছে পাখি সব। ওকে। তারপর দেখো ন্যাশনাল ম্যাটার্স অর ম্যাটেরিয়ালস অফ বাংলাদেশ। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দি ন্যাশনাল সিম্বল? সেটা কি ওয়াটার লিলি সারাউন্ডেড বাই পেডি ফিল্ড ফ্লোটিং অন রিভার? এটা আমরা অলরেডি দেখছি সেখানে, ওই যে এই যে এটা, এই যে এটা প্রথমটা। ঠিক আছে। সো নাও, এখন দেখো হোয়াট ইজ দি ন্যাশনাল পার্ক অফ বাংলাদেশ? সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ন্যাশনাল চিলড্রেন পার্ক, সেটা হচ্ছে চিলড্রেন পার্ক এট শাহবাগ। ন্যাশনাল মস্ক, বাইতুল মোকাররম মস্ক। ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম। ন্যাশনাল গেম হাডুডু। ঈদগাহ, ঈদগাহ ফিল্ড নিয়ার হাইকোর্ট। ন্যাশনাল মেমোরিয়াল সাভার নবীনগরে। এবার চলে আসো ফার্স্ট ইন বাংলাদেশ, এটা থেকেও বিপরীতে একটা এমসিকিউ থাকে। তো ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যাক্টিং প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত, সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ। বাজেট অ্যানাউন্সার তাজউদ্দিন আহমেদ। স্পিকার মোহাম্মদুল্লাহ। স্পিকার অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শাহ আব্দুল হামিদ। চিফ জাস্টিস এ এফ এম সায়েম। ফিনান্স মিনিস্টার ক্যাপ্টেন মনসুর আলী। হোম মিনিস্টার এইচ এম কামরুজ্জামান। সো এই যে পদগুলো, এগুলো সবগুলো কিসের বলো তো? মুজিবনগর মুজিবনগর সরকারের। সরকার। তো এই জন্য এটা একটু এখন লেস ইম্পর্ট্যান্ট, যতদিন পর্যন্ত এই রিজিমটা আছে ততদিন পর্যন্ত। বলে দিলাম, এই জন্য আমি একটু ফার্স্ট গেছি। এরপর দেখো ফার্স্ট ফিমেল পাইলট, সেটা হচ্ছে কি কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি? কানিজ ফাতেমা রোকসানা, আমার আন্টির নাম। তারপর দেখো হেড অফ দ্য আর্মি, সেটা হচ্ছে এম এ জি ওসমানী বা আতাউল গনি ওসমানী। হেড অফ দ্য এয়ারফোর্স এ কে খন্দকার। ফিমেল সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। দিস ইজ ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, এটা পড়তে হবে। তারপর ঢাকা সিটি মেয়র আবুল হাসনাত। ইলেক্টেড মেয়র সেটা হচ্ছে মোহাম্মদ হানিফ। এই যেগুলা কিন্তু পরীক্ষা আসে। ডিউতে না কোথায় যেন আসছিল এটা, মোহাম্মদ হানিফ নাকি, এই যে এগুলা থেকে মানে ইলেক্টেড মেয়র। ভাই এটা আসছিল মনে হয় 23-24 সেশনে। হ্যাঁ। তারপর দেখো ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে মাগুরা। এটার মানে কি সর্বপ্রথম কোন জেলা থেকে তোমার হয়েছে আর কি, নিরক্ষর। নিরক্ষরতা দূরীভূত হয়েছে? সেটা হচ্ছে মাগুরা জেলা থেকে। ভাই আমার বাসা ভাই মাগুরাতে। হ্যাঁ, তাহলে তো ভালো। তোমরা তাহলে সেই মাগুরাতে ভালো মিষ্টি পাওয়া যায়, তুমি আমার জন্য মিষ্টি পাঠাই দিও। ঠিক আছে। ওই যে জি অনেক ভাই। ভাই অনেক আমার বাসা কিন্তু সাকিব ভাইয়াদের বাসার পাশেই, সাকিব আল হাসান। তাই। হ্যাঁ হ্যাঁ, আমি জি। ছি ওই সাকিব আল হাসানের পাশে। ওইখানে তোমাদের যে আগের এমপি ছিল, তার নাম কি? সাকিবের আগে শিখর, সাইফুজ্জামান শিখর। শিখর। ওনারই হচ্ছে ভাইয়ের ছেলে, আমার এর আগের একটা ব্যাচে ছিল, ওর নাম হচ্ছে রিহাম। ও জাহাঙ্গীরনগরে এসে আমার সাথে দেখাও করে গেছে। এখন মেবি বিদেশে যাওয়ার ট্রাই করতেছে, এই পলিটিক্যাল একটু প্রবলেম টবলেম আছে তাই, বুঝছো? তারপরে মাগুরার এমনিতে আমাদের মাগুরার মধ্যে সবচেয়ে বড় মিষ্টির দোকান যেটা, যতটুকু জানি, ওইটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের। ওর নাম হচ্ছে, ও আমাদের সাথেই পড়ে, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ওর নাম হচ্ছে লাইবা, মেয়ে। তোর বাবারই হচ্ছে ওই বড় দোকান, ওই মিষ্টির বড় দোকান ওই মাগুরা বাজারের মধ্যে, ওইটাই মেইন বড় জায়গা। আই ডোন্ট নো কোনটা, বায়না খাওয়াইছিল মিষ্টি দেখছি। তারপর দেখো এভারেস্ট সামিট, সেটা হচ্ছে মুসা ইব্রাহিম। ফিমেল এভারেস্ট সামিট, সেটা হচ্ছে নিশা মজুমদার। ইলেকশন কমিশনার, সেটা হচ্ছে জাস্টিস মোহাম্মদ ইদ্রিস, ইদ্রিস কমিশন সর্বপ্রথম এটা। তারপর দেখো নেভি ওয়ারশিপ, ওয়ারশিপ মানে কি যুদ্ধ জাহাজ, ওয়ার যুদ্ধ। তারপর অ্যাক্ট্রেস হচ্ছে, তো এটা কি বিএনএস পদ্মা। অ্যাক্ট্রেস কে বনানী চৌধুরী। প্রথম ফ্ল্যাগ রেজ করা হয়েছে 2রা মার্চ, পড়াইছি ডিটেলসে। কে করছে? এস এম আব্দুর রউফ। প্রথম কয়েন ইন্ট্রোডিউস, কয়েন মানে কি মুদ্রা, মুদ্রা তো নিশ্চয়ই চিনো, টাকা পয়সা মুদ্রা এটা। সর্বপ্রথম কয়েন ইন্ট্রোডিউস করা হয় 4ই মার্চ 1972-এ। ঠিক আছে, 4ই মার্চ 1972-এ। তো এই যে আমরা ফ্ল্যাগ রেজ করছি তোমার 2রা মার্চ, জাতীয় সঙ্গীতের সাথে হচ্ছে 3রা মার্চ, এবং সেটা হচ্ছে 71-এর ঘটনা। আর 4ই মার্চ হচ্ছে কি আমরা কয়েন বা মুদ্রা দিবস হিসেবে পালন করি, কারণ সর্বপ্রথম মুদ্রা মানে এটাকে প্রকাশ করা হয় সেটা 4ই মার্চই, কিন্তু সেটা 72-এ, 1 বছর পরে। ওকে, এইভাবে মনে রাখবা। গ্র্যান্ড মাস্টার হচ্ছে কিসের সাথে রিলেটেড? চেস খেলার সাথে রিলেটেড, দাবা খেলা। ঠিক দাবা। আছে। তো এটা হচ্ছে নিয়াজ মোরশেদ, মানে যারা সবচেয়ে ভালো খেলে আর কি দেশের। তারপরে মিউজিয়াম হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম। আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার হবো। মানে টুকটাক খেলি দাবা, এই যে chess.com এ খেলি। খেলতে হতে পারো, তোমাদের পড়ায় টাইম দিতে পারি না, এখানে খেলার টাইম পাই না, পড়াতে পড়াতে টাইম। ভাইয়া এগুলো কত আপনার? 500 সামথিং র্যাপিড, খুবই কম, বাট স্টিল আগাইতে হবে আর কি। তারপর দেখো গ্রাউন্ড স্টেশন, সেটা হচ্ছে বেতবুনিয়া, রাঙামাটি। ইপিজেড সবচেয়ে প্রথম যে ইপিজেড সেটা হচ্ছে চট্টগ্রাম, এবং ইপিজেড তখন বলছিলাম যে টোটাল কয়টা? 10টা, তার মধ্যে সরকারি কয়টা? 8টা। 10টা। বেসরকারি কয়টা? 2টা। 8টা। আর সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে চট্টগ্রাম। এবং যদি কোশ্চেন আসে একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড সেটা কোনটা?
নীলফামারী। রাইট। কৃষি ভিত্তিক যদি কোশ্চেন আসে, ভিত্তিক বানান উত্তরা। ভুল করছি, তাহলে সেটা হচ্ছে উত্তর ইপিজেডও বলা হয়, আবার নীলফামারী ইপিজেডও বলা হয়, কারণ এটা নীলফামারীতে অবস্থিত। নীলফামারী। আর সবচেয়ে বড় যদি বলা হয়, তাহলেও কিন্তু সেটা সিটিজে, চট্টগ্রাম। আর এমনিতে প্রথমে বললেও কিন্তু সেটা, এমনিতে যেটা হচ্ছে ভাইয়া বেসরকারির মধ্যে যদি বলা বেসরকারি হয় তো কর্ণফুলী। দুইটা, একটা হচ্ছে কোরি কোরিয়ান, আর আরেকটা কি ওটা তো জানা নাই। কর্ণফুলী মেবি, কোরিয়ান আর একটা কর্ণফুলী আই গেস, মনে নেই। সো যদি বলা হয় যে সবচেয়ে প্রথম কোনটা, সেটা হচ্ছে চট্টগ্রাম। বড় বললে তোমার মেবি কোরিয়ানটা প্রাইভেটের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু এমনিতে বললে চট্টগ্রামটাই হবে। আর কৃষিভিত্তিক বললে হবে কি উত্তরা বা নীলফামারী। ঠিক আছে। ওকে, তারপরে যে দেখো ফার্স্ট আরো কিছু আছে, যেমন গ্যাস ফিল্ড সেটা হচ্ছে হরিপুর, অয়েল ফিল্ড হরিপুর, এনিমি ফ্রি ডিস্ট্রিক্ট এটা আমরা তখনও পড়লাম যে যশোর। ওয়ান ইসলাম ওয়ান ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে ভোলা। তারপরে ফিমেল ফরেন মিনিস্টার সেটা হচ্ছে ডক্টর দীপুমণি, নট ইম্পর্টেন্ট। ভাইয়া ওয়ান ইসলাম ওয়ান ডিস্ট্রিক্ট মানে কি? মানে এখানে মূলত ধর্মচর্চাটা আর কি বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বিশেষ করে তোমার ইসলাম ধর্মটা। যেমন ধরো এদিকে মানুষজন বেশি ই করে আর কি, এখানকার মানুষজনের প্রতি আবেগ বলো বা এই যে ধর্ম পালন বলো, এগুলোতে বেশি। বা এই যে তাবলিগের কাজ করা, এরকম বিভিন্ন ইয়েতে যে একটা রেটিং হয় না, তাবলিগের কাজ কোথায় সবচেয়ে বেশি, তার মধ্যে ভোলা হচ্ছে এখন পর্যন্ত টপ নচ। ঠিক আছে, মাগুরা তো মেবি আগে বেশি ছিল, কিন্তু এখন ভোলা হচ্ছে এক নম্বরে, এরকম। এই বিভিন্ন কারণে আর কি। এটা স্কিপ করতে পারো, নট দ্যাট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো না, কারণ এগুলো রিলিজিয়াস ব্যাপার। হলো। সরি, নেট চলে গেছিল। ধুর, ঝামেলা। ওকে, সো আমরা আরেকটু আগেই দেখো, ইকো পার্ক যদি বলে তাহলে হচ্ছে সীতাকুণ্ড। ঠিক আছে, সর্বপ্রথম ইকো পার্ক সীতাকুণ্ড। সীতাকুণ্ডতে যেই পাহাড়টা আছে, সেই পাহাড়টার নাম কি বলো তো? পাহাড়টার নাম কি? চন্দ্রনাথ পাহাড়। এবং সীতাকুণ্ডতে একটা সি বিচ আছে, সি বিচটার নাম কি? কেউ জানো? গুলিয়া, গুলিয়াখালী মেবি, গুলিয়াখালী সি বিচ। সি বিচ। আর আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যে ঝর্ণাটা, সেটাকে কি বলা হয়? শীতল পানি নাকি গরম পানি? কোন পানির ঝর্ণা বলো? শীতল পানি। এটা উষ্ণ পানির ঝর্ণা বা গরম। হুম। ভাই এটা কি একমাত্র উষ্ণ পানির ঝর্ণা না? সবচেয়ে সবচেয়ে বেশি, একমাত্র বলা হয় না তো, বা অন্যান্যগুলো তো উষ্ণ হতে পারে না, সবচেয়ে বেশি উষ্ণ হচ্ছে এটা। তাহলে সবচেয়ে চন্দ্রনাথ পাহাড়। বলো, সবচেয়ে শীতল কোনটা? মাধবকুণ্ড ওখানে মনে হয়। কক্সবাজারের হিমছড়ি। ও আচ্ছা। হিমছড়ি কক্সবাজার, কক্সবাজার। তোমরা এগুলা কিন্তু পরবর্তীতে নোট করবা, শুধু যে ক্লাস করবা তা না, নোট করলেই পাশের লেখাগুলো সুন্দর করে করতে পারবা। মডেল থানা হচ্ছে ভালুকা। ফার্স্ট মেট্রো রেল ঢাকা মেট্রো রেল। তারপর ফার্স্ট টানেল বঙ্গবন্ধু টানেল, যেটা বর্তমানে হচ্ছে কর্ণফুলী টানেল। এবং ফার্স্ট ইন বাংলাদেশের মধ্যে যদি আরও দেখো, প্রথম ন্যাশনাল ইলেকশন হয় 1973-তে 7ই মার্চ। প্রথম আদমশুমারি বা সেন্সাস হয় হচ্ছে গিয়ে তোমার 1974 সালে। আর বর্তমানে এই যে সেন্সাসের নাম হচ্ছে তোমার জনশুমারি। আদমশুমারির এখন বর্তমান নাম কি? জনশুমারি। ঢাকাকে প্রথম ক্যাপিটাল করা হয় হচ্ছে 1610 সালে। এবং সর্বপ্রথম যে মানে ঢাকাকে রাজধানী করা হয় এই বাংলার বা বাংলাদেশ যাই বলুন না কেন, 1610 সালে এটা কে করেন? এটা করেন হচ্ছে ইসলাম খান। এবং এটার কি নাম দেন তিনি তখন? ঢাকার কি নাম ঢাকাই ছিল না অন্য নাম? বলতে পারবা? জাহাঙ্গীরনগর ছিল নাকি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। প্রশ্ন করতে পারো যে ভাই ওনার নাম ইসলাম খান, উনি কেন জাহাঙ্গীরনগর নামকরণ করছে? তো ইসলাম খান হচ্ছে তোমার এখানকার সুবেদার ছিল, বাংলার এই অঞ্চলের, তাকে শাসনভার দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়ের মোগল সম্রাট যিনি ছিলেন, তার নাম ছিল জাহাঙ্গীর। বুঝছো? মানে জাহাঙ্গীরেরই একজন আন্ডারে তোমাকে বলছে এই এরিয়াটা তুমি শাসন করো আর কি, বুঝছো এটা?
ফার্স্ট বিসি অফ ডিউ সেটা তো জানোই, স্যার পিজে হার্টস। এবং এডুকেশন কমিশন হচ্ছে তোমার কুদরত খুদা, এই জন্য বলা হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। আর প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। ইউনিয়নটার নামটা হচ্ছে রূপপুর। তাই এটার নামও কি হয়ে গেছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট। কারা এখানে সহযোগিতা করতেছে বাংলাদেশকে? সেটা হচ্ছে রাশিয়ার রোসাটম। আর এরপরে দেখো যে প্যাটার্নাল লিভ, প্যাটার্নাল লিভ তোমার পিতৃকালীন ছুটি সর্বপ্রথম বাংলাদেশের রবীন্দ্র ইউনিভার্সিটিতে দেওয়া হয়। আর ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন লোহাগাড়া, চট্টগ্রাম। এটা কি মানে ওইখানে তোমার এলিফ্যান্ট বনে বসবাস করে অনেক, মানে হাতি আছে, তো ওরা তো রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় গাড়ির সাথে তোমার হইতে পারে। তো এই জন্য ওদেরকে যাওয়ার জন্য করে একটা মানে ওভারপাস তৈরি করে দেওয়া হয়, সেটা আমার সবচেয়ে বড় এশিয়ার মধ্যে। ঠিক আছে। ভাই, ভাইয়া মাতৃকালীন ছুটি তো শুনছিলাম, কিন্তু পিতৃকালীন ছুটি তো প্রথম শুনলাম। হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে, সমস্যা কি? ঠিক আছে, এটা রবীন্দ্র ইউনিভার্সিটিতে সর্বপ্রথম দেওয়া হয়েছে। তারপর দেখো বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হচ্ছে তোমার এন এম হামিদুল্লাহ। এবং অ্যাটর্নি জেনারেল সেটা হচ্ছে এম এইচ খন্দকার। তারপর দেখো রিকগনাইজিং কান্ট্রি সেটা হচ্ছে ভুটান, 6 ডিসেম্বর 1971। এই যে মুজাহিদ, ইউ ক্যান টার্ন অফ ইউর ক্যামেরা। তারপর দেখো বাংলা মুভি সেটা হচ্ছে মুখ ও মুখোশ। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ছবি, ঠিক আছে, চলচ্চিত্র, মুখ ও মুখোশ। অ্যান্ড অলিম্পিকে বাংলাদেশ সর্বপ্রথম পার্টিসিপেট করে 1984-এ, মানে 84-তে লস অ্যাঞ্জেলসে যেই আসরটা হয়, 23তম আসর অলিম্পিকের, সেটাতে পার্টিসিপেট করে। দুইটা কোশ্চেন খুব ভাইটাল, সেটা হচ্ছে অলিম্পিক খেলা যেই তোমার লোগোটা, লোগোটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে যে কোন কালারটা কোন দেশকে বা কোন কন্টিনেন্টকে তোমার রিপ্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে ইয়ে তোমার এই অলিম্পিক সর্বপ্রথম কোথায় শুরু হয়েছে, কত সালে। দুইটা, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার। সো দুইটারই সাল এবং লোকেশন, ইয়ার আর একটা হচ্ছে লোকেশন, দুইটাই পড়তে হবে। বুঝছো? সর্বপ্রথম যেটা ফার্স্ট বিউপিতেও আসে, আদার্স ইউনিভার্সিটিতেও আসে। তারপর দেখো পার্টিসিপেশন ইন কমনওয়েলথ গেমস, বাংলাদেশ সর্বপ্রথম পার্টিসিপেট করে কমনওয়েলথ গেমসে, সেটা হচ্ছে 1978 সালে। আর ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে হচ্ছে 1999 সালে, সপ্তম আসর যেটা। তারপর দেখো ওডিআই স্ট্যাটাসটা লাভ করে 1997-তে, টেস্ট স্ট্যাটাসটা লাভ করে 2000-এর 26শে জুন। তো এই যে দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, যে কবে ওডিআই স্ট্যাটাস লাভ করে, কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে। ঠিক আছে। তারপর চলে আসো এখানে যে গ্রেটেস্ট ইন বাংলাদেশ, তোমাদের জয়নুল আবেদিন আর্টিস্ট, কাজী নজরুল ইসলাম পোয়েট, সুফিয়া কামাল হচ্ছে মহিলা পোয়েট, এবং ডিএমএস বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে লিঙ্গুইস্ট, অলোকরা হচ্ছে উড আর্টিস্ট, রফিকুন নবী কার্টুনিস্ট, সিনেমাটোগ্রাফার হচ্ছে জহির রায়হান, এবং ভাস্কর বা স্কাল্পটর হচ্ছে তোমার ফজলুর রহমান খান। এবং আধুনিক কবি বা মডার্ন পোয়েট বলে জীবনানন্দ দাশ, শ্রীমার ব্রজন দাস। এবং সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন সেটা হচ্ছে তাজিং ডং, এটার অপর নাম হচ্ছে বিজয়। আর যদি বলে হচ্ছে হিল, সেটা হচ্ছে গারো। মাউন্টেন মানে হচ্ছে পর্বত, আর হিল হচ্ছে পাহাড়। সো ডিফারেন্সটা এখানে। সবচেয়ে বড় বিল্ডিং এটা আগে ছিল বাংলাদেশ ব্যাংক, এখন চেঞ্জ হয়েছে। তারপর সবচেয়ে বড় ট্রি হচ্ছে বইলাম ট্রি। অ্যান্ড সবচেয়ে মানে তোমার দীর্ঘতম নদী যদি বলা হয় তাহলে উত্তর হচ্ছে পদ্মা। যদি বলা হয় বৃহত্তম নদী তখন উত্তর হবে গিয়ে তোমার মেঘনা। কিন্তু লংয়ের দিক থেকে লংগেস্ট বললে সেটা হচ্ছে কি পদ্মা। এবং সবচেয়ে বড় আইল্যান্ড সেটা হচ্ছে ভোলা জেলা, মানে দ্বীপ হিসেবে সবচেয়ে বড় হচ্ছে ভোলা। তো এখানে আইল্যান্ড থেকে কিছু জিনিস পড়তে হবে, যেমন এ পিচ অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, এটা হচ্ছে আইল্যান্ড। না, হাইয়েস্ট বিল্ডিংটা মেবি ভুল আছে নাকি ওখানে? হ্যাঁ, সেটাই বললাম যে এটা এখন চেঞ্জ হয়েছে। ও, হয়েছে। তারপর চলে আসো এখানে যে দি লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ফরেস্ট যদি আসে তাহলে উত্তর হবে সুন্দরবন। মানে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ বন হচ্ছে সুন্দরবন। এবং লার্জেস্ট আইল্যান্ড বললে ভোলা, যেটার পূর্ব নাম ছিল শাহবাজপুর। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত। হাতিয়াও কিন্তু নোয়াখালীর মধ্যে, ঠিক আছে, হাতিয়া। এই যে তোমার ঝড় হইলো না, তখন বললো যে হাতিয়া নিঝুম দ্বীপ এগুলা পানির নিচে, মানে পানিতে ডুবে গেছে। তারপরে এ কালেকশন অফ আনকাউন্টেবল আইল্যান্ড সেটা হচ্ছে সুন্দরবন। আইল্যান্ড হ্যাজ এ লাইট হাউস, মানে কোন আইল্যান্ডে একটা দ্বীপ আছে আর কি, লাইট হাউস আছে, সেটা হচ্ছে কি
কুতুবদিয়া দ্বীপ কেন এটা ছিল? কারণ এই যে তোমার জাহাজগুলো আসতো তখন তারা বুঝতো যে এই লাইটটা দেখে এখানে একটা পোর্ট আছে, বুঝছো, আইল্যান্ড আছে। তারপর দি হিলি আইল্যান্ড অফ বাংলাদেশ, দ্যাট ইজ মহেশখালী। একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কোনটা? মহেশখালী। মহেশখালী কোন জেলার নাম? কক্সবাজার। ঠিক আছে, এরপর চলে আসো তোমার এখানে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের যেই লেন্থ সেটা হচ্ছে 8 স্কোয়ার কিলোমিটার, এবং এটা হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ, সামুদ্রিক প্রবাল দ্বীপ বলা হয়। ঠিক আছে, তোমার সি ব্রেইন কোরাল আইল্যান্ড, এবং এটার পূর্ব নাম বা অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। দিস ইজ ট্রিপল স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে যে সেন্ট মার্টিনের অপর নাম কি। এবং এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজার অবস্থিত। শুভলং ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত। পূর্বাশা দ্বীপটা হচ্ছে, যেটার আরেকটা নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা হচ্ছে কোন নদীর তীরে? হাড়িয়াভাঙা নদীর তীরে। আর হাড়িয়াভাঙা নদী বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্যকারী নদী, যেটা কিনা কোন জায়গাটায়? সে যে সাতক্ষীরায়। ঠিক আছে, সাতক্ষীরা, ওই জায়গাটাতে। তারপর দেখো চন্দ্রদ্বীপ কোথাকার পূর্ব নাম? বরিশালের পূর্ব নাম। তারপর চর কুকরি মুকরি, চর ফ্যাশন, চর নিউটন, চর জাব্বার, এগুলো সব ভোলাতে অবস্থিত, ইনক্লুডিং মনপুরা। ঠিক আছে, মনপুরাতে একসময় তোমার পর্তুগিজরা আসছিল। ঠিক আছে, ব্যবসা করার জন্য পর্তুগিজরা। এটা অনেক সময় পরীক্ষায় আসে। তারপর ভাষণ চর হাতিয়াতে, দুবলার চর সুন্দরবনে, মুহুরীর চর ফেনীতে, নির্মল চর রাজশাহীতে, পাটনি চর হচ্ছে সুন্দরবন, চর আলেকজান্ডার সেটা হচ্ছে লক্ষ্মীপুরে, রামগতি লক্ষ্মীপুর, এবং এটা কোন ইয়ের ভিতরে? নোয়াখালীর মধ্যে। নোয়াখালী, যাই হোক, নোয়াখালী বানান। ওকে, এখানে লিস্ট আকারে দেওয়া আছে, যেমন তোমার কক্সবাজারের সেন্ট মার্টিন, এটার ডিটেলস এখানে দেওয়া আছে। ব্যাংক অফ নাফ রিভার, মানে নাফ নদীর ব্যাংকে আছে এটা অবস্থিত। সি কোরাল আইল্যান্ড 8 স্কোয়ার কিলোমিটার, অপর নাম নারিকেল জিঞ্জিরা। ছেড়া দ্বীপের কথা যদি বলি, সবচেয়ে দক্ষিণে যে জায়গাটা সেটা হচ্ছে ছেড়া দ্বীপ। কুতুবদিয়া যদি বলি, এখানে লাইট হাউস ছিল। মহেশখালী যদি বলি, এটা হচ্ছে মাউন্টেন আইল্যান্ড, এবং এখানে আদিনাথ মন্দির আছে। তারপরে সোনাদিয়া হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত, 9 স্কোয়ার কিলোমিটার, এবং এটা হচ্ছে ডিপ সি পোর্ট এখানে তৈরি করা হচ্ছে। তারপরে চলে আসো সন্দ্বীপ। সন্দ্বীপ হচ্ছে তোমার শিপ বিল্ডিং এর জন্য বিখ্যাত, মানে জাহাজ নির্মাণের জন্য, যেটা চট্টগ্রামে অবস্থিত। নিঝুম দ্বীপ নোয়াখালীতে অবস্থিত। এটার পূর্ব নাম হচ্ছে বালুয়ারচর। তারপর ভোলা, এটা তো ভোলা ডিস্ট্রিক্টের মধ্যেই। ভোলা হচ্ছে মেঘনা নদীর তীরে একমাত্র আইল্যান্ড ডিস্ট্রিক্ট এবং লার্জেস্ট আইল্যান্ড ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ওল্ড নেম শাহবাজপুর। এটাকে বলা হয় কুইন অফ আইল্যান্ড। মনপুরাটাও ভোলার মধ্যে, যেখানে পর্তুগিজরা একসময় বসবাস করত। সাউথ তালপট্টি হচ্ছে সাতক্ষীরা অবস্থিত, যেটা হচ্ছে তোমার হাড়িয়াভাঙা নদীর তীরে। এবং এটার আরো কিছু নাম আছে, যেমন নিউমুর, এটা একটা নাম, আর একটা নাম হচ্ছে পূর্বাশা। এটার মধ্যে কনফ্লিক্ট ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এটা ডিসেপিয়ার হয়ে যায় 2010 সালে। অর্থাৎ এখানে পানি উঠে যে এটা তলায় গেছে, এখনো পানি, সো এটা নিয়ে এখন আর কনফ্লিকশন নাই। যেহেতু আবার যদি উপরে উঠে চড়ার মতো, তখন আবার বাংলাদেশ বলবে আমারে দেন, ইন্ডিয়া বলবে যে না আমাকে দাও, এরকম। তারপর দেখো সি বিচেস অফ বাংলাদেশ, দ্যাট ইজ কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত, কক্সবাজার কক্সবাজারই অবস্থিত, টেকনাফ কক্সবাজার, ইনানি কক্সবাজার, পতেঙ্গা চট্টগ্রাম, পার্কি চট্টগ্রাম আনোয়ারা, গুলিয়াখালী সীতাকুণ্ড। সো কোনটা কোথায় অবস্থিত সেটা আর কি জেনে নিলাম। তারপর এখানে কিছু কোশ্চেন আছে, আমি এটা একটু স্কিপ করব কারণ স্লাইডগুলো অনেক, তাই। এখানে দেখো এই যে পতেঙ্গার ছবি, তারপর গুলিয়াখালী সি বিচ, কক্সবাজার, ইনানি, পার্কি, এগুলো সবগুলোর ছবি আছে। তারপরে সেন্ট মার্টিন, টেকনাফ, নিঝুম দ্বীপ, কুয়াকাটা সি বিচ। ঠিক আছে, এবার চলে আসি আমরা হাওরে। সো হাওরের মধ্যে সবচেয়ে বড়, যেটা লার্জেস্ট হাওর বাংলাদেশের, দ্যাট ইজ হাকালুকি হাওর। লোকেশন মৌলভীবাজার। এবং আরেকটা হাওর আছে যেটার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর, এবং এখানে তোমরা ঘুরতে গেছো বা যাওয়ার প্ল্যান, এটা খুব সুন্দর। এটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জে। এখন নেক্সট চলে আসো যে রামসার সাইট। বাংলাদেশের দুইটা রামসার সাইট আছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর এই যে হাকালুকি হাওর যেটা, সেটা হচ্ছে তোমার প্রস্তাবিত। ঠিক আছে, 3 নম্বর, কিন্তু এখনো হয় নাই, তাই তোমরা মনে রাখবা যে রামসার সাইট কয়টা? দুইটা। এবং এই যে রামসার কনভেনশন যেটা হয়, রামসার কনভেনশন, এটা হয় কোন দেশে বলতে পারবা? এটা হয় হচ্ছে ইরানে।
ইরানের রামসার কনভেনশনটা হয়। সালটাও পারলে একটু মনে রেখো, সালটা আমি এক্স্যাক্টলি এখন ভুলে গেছি। তো একটু তোমরা একটু সার্চ করে নিও গুগল ইট। তারপর চলে আসো এখানে। বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল বা লার্জেস্ট বিল হচ্ছে চলন বিল। কোন কোন জেলার উপর দিয়ে চলন বিল যায় সেটা হচ্ছে সিরাজগঞ্জ, নাটোর এবং পাবনা, তিনটা জেলার সাথে কানেক্টেড। তারপর রিভার ফ্লোয়িং থ্রু চলন বিল, সেটা হচ্ছে আত্রাই। আত্রাই নদীটা এই চলন বিলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এবং বাংলাদেশের বর্ডার বিল যদি বলি সেটা হচ্ছে তামা বিল। তামা বিল কোথায় অবস্থিত বলো? তামা বিল কোথায় অবস্থিত? সিলেটে। ঠিক আছে। আর ভবদহ বিল কোথায় অবস্থিত? যশোরে। যেমন বিল কোনটা কোথায় অবস্থিত এগুলো থেকেও পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। তারপর দেখো হিলস অ্যান্ড মাউন্টেন্স, যেমন গারো পাহাড় ময়মনসিংহে, চিম্বুক পাহাড় বান্দরবন, লালমাই পাহাড় কুমিল্লা, আলুটিলা খাগড়াছড়ি, কুলাউড়া মৌলভীবাজার, চন্দ্রনাথ সীতাকুণ্ড, হিমছড়ি কক্সবাজার, বাটালি চট্টগ্রাম, পাথারিয়া মাধবকুণ্ড, নীলগিরি এটা হচ্ছে বান্দরবনে। সো এই যে এগুলো হচ্ছে অবস্থান ভেদে এই জিনিসগুলো একটু মনে রাখবা যে কোন হিল বা কোন মাউন্টেন কোথায় অবস্থিত। আরও আছে যেমন লেক, কাপ্তাই লেক রাঙামাটিতে, বগা লেক। এই যে আমরা যে বললাম না যে তখন ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির শুভ্রং ঝর্ণা, সেখানে যে লেকটা সেই লেকটার নাম কি? কাপ্তাই লেক। বগা লেক হচ্ছে তোমার রুমা বান্দরবন। ফয়েজ লেক সেটাও কি চট্টগ্রামের খুলশীতে। মাধবপুর সেটা হচ্ছে মৌলভীবাজার কোমলগঞ্জ। প্রান্তিক লেক হচ্ছে বান্দরবনে। মহামায়া লেক হচ্ছে মিরসরাই চট্টগ্রাম। সো এগুলো একটু কাইন্ডলি সবাই পড়বা। আমি একটু জিনিসটা ইরিজ করে দিই, না নামটা বুঝবা না, ছোট ছোট করে লেখা। ঠিক আছে, সবগুলোই পড়তে হবে। অল। তারপর চলে আসে এখানে ভ্যালি। ভ্যালি কোনটা কোথায় অবস্থিত? যেমন হালদা ভ্যালি খাগড়াছড়ি, ভ্যাঙ্গি ভ্যালি রাঙামাটিতে, মিনাইমুখ ভ্যালিটাও রাঙামাটিতে, নাপিতখালী কক্সবাজারে, বালিশিরা মৌলভীবাজারে। সো এই ভ্যালি থেকে একটা এমসিকিউ থাকে, বি কেয়ারফুল। তারপর চলে আসে এখানে ফরেস্ট সেক্টর। তো এই কোশ্চেনটা প্রায় অনেক সময় আসে যে তোমার একটা দেশের ভালো কন্ডিশন থাকার জন্য কতটুকু বনভূমি থাকা দরকার, সেটা হচ্ছে 25%। আমাদের বাংলাদেশে কতটুকু আছে? এটা বাংলাদেশের দাবি করে যে 17.5 বা এরকম 17.5 এই টাইপের একটা পার্সেন্টেজ, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা 10%-এর কাছাকাছি। ঠিক আছে। তারপর দেখো হুইচ ইজ দি লার্জেস্ট ফরেস্ট এরিয়া অফ বাংলাদেশ, দ্যাট ইজ সুন্দরবন। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এবং সুন্দরবন বাংলাদেশের কোন পার্টে? অবশ্যই সেটা দক্ষিণ পাশে। তাই না? এই যে যেমন তোমার যখন সুন্দরবন বাংলাদেশের জন্য একটা কি একটা ব্লেসিং, যেটা কি হিসেবে কাজ করে? এটা মূলত হচ্ছে তোমার একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ওকে। কিসের ব্যারিয়ার? যে ঝড় আসলো, শক্তি আসলো, তার আগে কত কত ঝড় আসলো, সুন্দরবনের পরেই কি সেটা কি হয়ে যায়? বেগ কমে যায় না? যে বাতাসের গতি এত, কিন্তু সুন্দরবন পার হওয়ার পরেই সেই গতিটা কমে দেয়। তো বাংলাদেশের জন্য এটা একটা সেভিয়ার। ওকে। তারপর চলে আসো এখানে ফরেস্ট অফ বাংলাদেশ। তো আমাদের যেমন তোমার সুন্দরবনে কয়েকটা জায়গা আছে যেগুলোকে ফিয়ারলেসনেস পয়েন্ট বলা হয়, যেমন হিরন পয়েন্ট, কটকা, এলকো পয়েন্ট এগুলা। আর এই যে তোমার এলিফ্যান্ট পয়েন্টটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রামের মধ্যে কক্সবাজার অবস্থিত। তো স্পেসিফিক্যালি কক্সবাজার উত্তর হবে। আমরা যদি দেখাই, এই হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট, এই হচ্ছে কক্সবাজার। সো বি কেয়ারফুল, ভুল হয় না যাতে। এটা পরীক্ষায় আসছিল একবার অলরেডি বিউপিতে। তারপর দেখো রাতারগুল সোয়ান ফরেস্ট, এটাও বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা আসছে। সো এটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট অবস্থিত, গোয়াইন নদীর তীরে, ফাতেহপুর ইউনিয়ন। এই যে রাতারগুল সোয়ান ফরেস্ট। এবং এখানে আরেকটা জায়গা, এই একই জায়গাতে, সেটার নাম হচ্ছে বিছানাকান্দি। এগুলো সবগুলোই কিন্তু টুরিস্ট প্লেস, বুঝছো? তো বিছানাকান্দিও কোথায় অবস্থিত? সেটা হচ্ছে এই যে তোমার গোয়াইনঘাট। এটা হচ্ছে রুস্তমপুর ইউনিয়নের মধ্যে পড়ছে, সিলেট ডিভিশনে। সিলেটের সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নে হচ্ছে বিছানাকান্দি, এবং গোয়াইনঘাটের ফাতেহপুর ইউনিয়নে হচ্ছে গোয়াইন রিভারের পাশে কি রাতারগুল সোয়ান ফরেস্ট। দুইটাই কি বাংলাদেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট টুরিস্ট প্লেস। আর আমার মনে পড়ে আমরা যখন 2020-21 সেশনে পরীক্ষা দিই বিউপিতে, তখন আমাদের যে এমসিকিউ পরীক্ষাটা হয় তখন সেখানে এই যে আসছিল রাতারগুল সোয়ান ফরেস্ট কোথায় অবস্থিত, উত্তর ছিল গোয়াইনঘাট, সিলেট। তো আমি এটা পারছিলাম। এবং এই সেম কোশ্চেনটা যখন আমাকে জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে,
তখন আমি সেম উত্তরটাই করি। এবং এইটা করার পরে, এটা যখন হয় মানে রাতারগুল ফরেস্টটা যখন হয়, তখন সে আমাকে আবার রিপিট একটা কোশ্চেন করে যে বিছানা কান্দি কোথায় অবস্থিত। তখন কিন্তু আমি এটা বলতে পারি নাই। তো সে আমাকে কোশ্চেনটা, বা আমাদের যিনি বোর্ডের চেয়ারম্যান ছিল, ওই যে ভাইবা বোর্ডের প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ড বসে এরকম 4-5 জন করে টিচার থাকে। তো ওই স্যার আমাকে আবার জিজ্ঞেস করতেছিল যে বিছানা কান্দি কোথায় অবস্থিত বলো তো, এটার পরে আর কি। তো মনে করতে পারতেছিলাম না, তো পরে বলছে ঠিক আছে তুমি এটা জেনে আমাকে জানাবা পরে, পরে যখন আসবে আর কি। তো এই আর কি বিষয়, বুঝছো? তো এটা পারি না, এটা পারছিলাম, তো পরে গিয়ে এটা দেখলাম যে এটা হচ্ছে এটা। তো এটা যদিও তোমার মেবি এটা গতবারের সেশনের আগে সেশনে এইটাও আসছিল যে বিছানাকান্দি কোথাও আছে তো বিউপিতে। তো দেখো টুরিস্ট স্পট গুলো খুব ইম্পর্টেন্ট বিউপির জন্য, ভাইবাতে জিজ্ঞেস করছে ওইটার আবার এমসিকিউতে ছিল। তারপর দেখো রিভার্স অফ বাংলাদেশ, দি অনলি ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার অফ বাংলাদেশ দ্যাট ইজ হালদা নদী, এটা প্রচুর আসে পরীক্ষায়। ঠিক আছে। তারপর দেখো রিভার রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে ফরিদপুরের হারুকান্দিতে অবস্থিত। রিভার শিকস্তি আর একটা হচ্ছে রিভার পয়স্তি, দুইটা টার্মস। শিকস্তি কারা? যারা হচ্ছে ধরো নদীতে ভেঙে তাদের বাসা টাসা ভেঙে জায়গা জমি ভেঙে তাদেরকে বিতাড়িত করে, তারা হচ্ছে শিকস্তি। আবার নদীতে তোমার পলি জমে মাটি জমে তোমার কি চর পড়ে না, আবার নতুন করে জায়গা তৈরি হয়, সেখানে মানুষ গিয়ে আবার চাষাবাদ করে, তাদেরকে বলা হয় হচ্ছে রিভার পয়স্তি। দুইটা জিনিস, শিকস্তি একটা পয়স্তি একটা। তারপর জয়েন্ট রিভার কমিশন, সেটা হচ্ছে 1972 সালে তৈরি হয়। বাংলাদেশে এবং সীমান্তবর্তী নদী হচ্ছে 57টা, ভারতের সাথে 54টা, মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। ঠিক আছে, নাফ মাতামুহুরি সাঙ্গু, এই তিনটা হচ্ছে মিয়ানমারের সাথে 3। তারপরে রিভার্স ইনস্টিটিউট ফরিদপুর ভাঙ্গাতে অবস্থিত, 77-এ প্রতিষ্ঠা, এটা ট্রান্সফার করা হচ্ছে এরকম। সেই জিনিসগুলো একটু মনে রাখলে হবে এখান থেকে। তারপর দেখো ইন্টারন্যাশনাল রিভার বাংলাদেশে, সেটা হচ্ছে পদ্মা নদী। কুমিল্লার দুঃখ বলা হয় এই যে গোমতী নদীকে, এবং বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাক্তাই খালকে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে পার্থক্যকারী নদী হচ্ছে নাফ নদী। আর রিভার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ডিভাইডকারী নদী হচ্ছে হারিয়াবাঙ্গা, যেটা কিনা সীতাকুণ্ডের ওইখানে, সরি সাতক্ষীরার ওইখানে। মেইন রিভার পোর্ট অফ বাংলাদেশ দ্যাট ইজ ইন নারায়ণগঞ্জ, এটা মনে রাখবা। মেইন রিভার পোর্ট কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে অবস্থিত। ইলেকট্রিসিটি প্রোডাকশন হয় কোন নদীর তোমার কারেন্ট ইউজ করে? সেটা হচ্ছে কর্ণফুলী, কারণ কর্ণফুলী নদীর কারেন্ট অনেক বেশি। কারেন্ট মানে হচ্ছে স্রোত। তারপর কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি সেন্টার, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তারপরে রিভার হুইচ ইজ নেমড আফটার এ পার্সন দ্যাট ইজ রূপসা, কারণ রূপসা নদীটা হচ্ছে তোমার খুলনা জেলাতে। এই যে খুলনা ভার্সিটিতে যারা যাও বা গেছো ওই গোল্লামারি অঞ্চলগুলোতে বা 0 পয়েন্টের এখানে একটু ব্যাক করলেই এই যে রূপসা ব্রিজ পড়ে রূপসা নদীর উপর দিয়ে। তো এই যে রূপসা নামটা শুনলে মেয়ে মেয়ে মনে হয় বা মহিলা মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পুরুষ ব্যক্তির নাম অনুযায়ী এই নদীর নামকরণ করা হয়েছে। তার নাম কি? রূপলাল না স্যার? হ্যাঁ, রূপলাল সাহা। রূপলাল সাহার নাম অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। তারপর রিভার হুইচ ইজ নেমড আফটার এ ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ফেনী। ফেনী হচ্ছে জেলার নামকরণে করা হয়েছে। মেঘনার অরিজিন পয়েন্ট হচ্ছে বোরাক নদী, এটা তো তোমরা সবাই জানো। সো এই যে রিভার গুলো কোনটা থেকে উৎপত্তি হয়েছে, অরিজিনটাকে এটা পড়তে হবে, যেমন পদ্মা, গঙ্গোত্রী গ্লেসিয়ার, মেঘনা, নাগামণিপুর হিল, ব্রহ্মপুত্র, মনস সরোবর, কর্ণফুলী, লুসাই পাহাড়, সাঙ্গু, আরাকান মাউন্টেন, হালদা সেটা হচ্ছে কি বদমতলি মাউন্টেন পিক, খাগড়াছড়ি, মাতামুহুরী, লামার মাউন্টেন, যমুনা, মনস সরোবর, তিস্তা, সিকিম। সিকিমের হিলি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল থেকে এটার উৎপত্তি। সো এই যে কয়েকটা একটু মুখস্থ করতে হবে। এবং মানে নদীর যে মিলিত স্থান, পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দতে, পদ্মা মেঘনা মিলিত হয়েছে তোমার চাঁদপুরে, কুশিয়ারা সুরমা মিলিত হয়েছে আজমেরীগঞ্জে, ব্রহ্মপুত্র মেঘনা মিলিত হয়েছে ভৈরব বাজারে, বাঙালি যমুনা বগুড়াতে, হালদা কর্ণফুলী কালুরঘাটে, তিস্তা যমুনা চিলমারি গাইবান্ধাতে। সেই যে মিলিত স্থানটা একটু ইম্পর্টেন্ট, মিটিং প্লেসটা মনে রাখবা। নেম আফটার মিটিং প্লেস এটাকে স্কিপ করতে পারো, নট দ্যাট ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে তোমার পদ্মা নদী ট্রিবিউটরি বা ব্রাঞ্চ রিভার। ট্রিবিউটরি এবং ব্রাঞ্চ রিভার মানে এটা কি? এটা হচ্ছে তোমার একটা হচ্ছে শাখা নদী আর একটা হচ্ছে উপনদী। সো ট্রিবিউটরি মানে হচ্ছে উপনদী, আর ব্রাঞ্চ রিভার মানে হচ্ছে শাখা নদী। ঠিক আছে। তো পার্থক্য জানো? কেউ কি বলতে পারবা যে উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য কি? হুম, এনিওয়ান? হ্যাঁ, উপনদী থেকে যে গুলো, যে ছোটখাটো নদী হয় সেগুলোকে শাখা নদী বলে না? ভাই নদী থেকে হয় উপনদী আর উপনদী থেকে হয় ভাই শাখা নদী।
আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, ধরো এই হচ্ছে কি একটা নদী, এদিকে বয়ে গেছে, এই বরাবর স্রোত যাচ্ছে সাপোজ, ঠিক আছে। এখন ধরো সাপোজ আর একটা নদীর যদি পানি সেই নদীর সাথে মিশে, হ্যাঁ, তখন এই যে যে নদীটাতে, নদীটা থেকে পানি এসে মিশছে, এই নদীটাকে বলা হয় উপনদী, ঠিক আছে। আবার এই যে নদীটা যাচ্ছিল এখান থেকে ধরো আরেকটা শাখা চলে গেছে এইভাবে, এখান দিয়ে নদী গেছে, তাহলে এই স্রোত থেকেই আবার এই পানিগুলো সব সৃষ্টি হয়েছে না, এটাকে বলা হয় শাখা নদী। মানে তুমি যখন নিজের নদীর স্রোতের থেকে পানি অন্য দিকে দিবা তখন সেটা হচ্ছে তোমার শাখা নদী, আর যখন অন্য নদীর স্রোত থেকে তুমি পানি নিবা তখন সেটা হয়ে যাবে উপনদী। এই হচ্ছে গিয়া পার্থক্যটা, আই গেস বুঝছো সবাই। তো এখানে দেখো যে পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা, নাগর, পাগলা, কুলিক, পূর্ণভবা। শাখা নদী হচ্ছে মাথাভাঙ্গা, গৌরাই, কুমার, বড়াই, বড়াল, মধুমতি, ভৈরব, আড়িয়াল খাঁ এগুলা। যমুনা নদীর দেখো শাখা নদী হচ্ছে কি ধলেশ্বরী, ধলেশ্বরীর আবার আছে, শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা, যেগুলোর একটা একটা নাম। যেমন তোমার যমুনার ধলেশ্বরী, ধলেশ্বরীর বুড়িগঙ্গা। যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, ধলেশ্বরীর আবার শাখা নদী আছে বুড়িগঙ্গা। সেইভাবে মনে রাখতে হবে, কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট। বাকি যেগুলো আছে সেগুলো একটু পড়বা, পারলে ট্রিক্স ইউজ করতে পারো, নিমোনিক্স বা ছন্দ। নিমোনিক্স বা ছন্দ আমি যখন বাংলাতে ক্লাস নিব, বাংলা ভার্সনে যে ওর জন্য, সেখানে কিন্তু আমি ছন্দ দিয়ে পড়াই। এখানে ইংলিশ ভার্সনে আলাদা টেবিল করে দিছি, একটু কাইন্ডলি মেমোরাইজ করো। বাংলা ক্লাসে আমি নোটটাও দিয়ে দিব। তারপর দেখো যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই, ব্রহ্মপুত্রের পূর্ব নাম হচ্ছে লৌহিত্য। তো এই দুইটা পূর্ব নাম একটু পড়বা, ইম্পর্টেন্ট। তারপরে ট্রাইবস, ট্রাইবস মানে কি, যে উপজাতি যারা আছে বা নৃতাত্ত্বিক মানুষ। তো এই যে বাংলাদেশে পার্সেন্টেজ কত তাদের, 1.08, মানে খুবই নগণ্য। এবং তাদের সংখ্যা কত এখন পর্যন্ত গ্যাজেট অনুযায়ী 50টা, 50টা উপজাতি বা ট্রাইবস আছে। মেজর ট্রাইবস হচ্ছে চাকমা, যারা কিনা তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই যে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে বসবাস করে। সেকেন্ড হচ্ছে তোমার মারমা। এবং ফিমেল ডমিনেটিং হচ্ছে দুইটা, গারো এবং খাসিয়া, এবং সাঁওতাল তিনটা। গারো, খাসিয়া এবং সাঁওতাল এগুলো হচ্ছে কি মাতৃতান্ত্রিক বা এরকম। রাখাইনসরা পটুয়াখালীতে বসবাস করে, তারা আরাকান থেকে আসছে, মিয়ানমারের। মুরং হচ্ছে তোমার, মুরং যে রাজা তাকে বলা হয় ওরেং, মুরংদের যে গড। মারমারা কক্সবাজারে বসবাস করে। কুকি লাইন রাঙামাটি ডিস্ট্রিক্টে বসবাস করে। খাগড়াছড়ির যে ট্রাইবাল হেড তাকে বলা হয় কি বোমাং রাজা। এটা নিশ্চয়ই সবাই জানো, পড়ছো কোথাও না কোথাও। তারপর দেখো চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে মোট কতগুলো ট্রাইবস বসবাস করে, 13টা, 13টার মতো। এবং এই যে তোমার বৈশাখী নামক একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যাল আছে, সেটা কেন, সেটা হচ্ছে গুড বাই টু দ্য পাস্ট ইয়ার অ্যান্ড টেক নিউ ইয়ার, এরকম টাইপের। এটার জন্য বৈশাখী যে ট্রেডিশনটা চালু হয়। তো আমরা মূলত এই যে কোনটা কোন ট্রাইবসের উৎসব সেটাকে মনে রাখতে হবে। যেমন যদি বলি ওয়াঙ্গালা, এটা কাদের উৎসব বলো তো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ খাইছি, খামো, এখন রাত্রে আছে, ক্লাস নিতেছি, পরে কত ঘুম। এই মোটামুটি সুস্থ আর কি। ও, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা যায় না, বলো তো? একটু কাইন্ডলি বলো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। জি ভাইয়া শোনা, জি ভাইয়া শোনা যায়। জি ভাইয়া। তারপর দেখো এই যে তোমার ফেমাস আর্কিটেক্ট, ও যেটা বলতেছিলাম যে কাদের কোন উৎসব, যেমন যদি বলি ওয়াঙ্গালা কাদের উৎসব, ওয়াঙ্গালা। ভাইয়া গারোদের না? রাইট, ওয়াঙ্গালা হচ্ছে গারোদের, গালা হচ্ছে গারোদের, গারো। কিন্তু এই যে আমরা বৈশাখীটা পড়ছি না, বৈশাখী দিয়ে তিনটা আলাদা গ্রুপের, আমি লিখে দিচ্ছি। যেমন দেখো বৈশাখী, বইতে হচ্ছে বৈশুক, ঠিক আছে, বৈশুক। সাথে হচ্ছে সাংগ্রাই, বিতে হচ্ছে বিজু, ঠিক আছে। এখন এইটাকে মনে রাখার জন্য আরেকটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে ত্রিমাচা। শুধু মুখস্থ করবা কি বৈশাখী ত্রিমাচা। ত্রিতে কি, ত্রিপুরা। মাতে হচ্ছে কি মারমা। চাতে হচ্ছে কি চাকমা। তাহলে বৈশাখীর যেটা বৈশুক বোঝায় সেটা হচ্ছে ত্রিপুরাদের উৎসব, সাংগ্রাই যেটা সেটা হচ্ছে মারমাদের উৎসব, চাকমা যেটা তাদের উৎসব হচ্ছে বিজু।
তো এখন মনে থাকবে না সবার যে কাদের কোনটা, বৈশাখী ত্রিমাত্রা দিয়ে। জি ভাইয়া। ওকে, গুড। তারপর চলে আসো ফেমাস আর্কিটেকচার ইন বাংলাদেশ। বাইতুল মুকাররম মস্কের হচ্ছে কি থারিয়ানি, আর ন্যাশনাল মেমোরিয়াল আর্কিটেক্ট হচ্ছে মইনুল হোসেন। এবং সিওল অলিম্পিকে হামিদুজ্জামান এর একটা তোমার আর্কিটেকচার মানে করা হয়, উজ্জীবিত, কি কি বলা হয় এটাকে, এক্সিবিট করা হয়, সেটা হচ্ছে স্টেপস। এটা আসে পরীক্ষায় মাঝে মধ্যে, 1988 সালে। এবং বাংলাদেশের সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে ফজলুর রহমান খান সম্মিলিত, কি সম্মিলিত প্রয়াস, এটা কোনটা, এটা হচ্ছে সাভারের যে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, সেটারই আরেকটা নাম। এবং টোটাল পিলার কয়টা এখানে, 7টা, এবং এই 7টা পিলার আলাদা করে 7টা মুক্তিযুদ্ধের যে ঘটনা, ভাষা আন্দোলনের যে ঘটনা, সেই ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করে। অল্টিটিউড অফ ন্যাশনাল মেমোরিয়াল 150 ফিট বা 46.5। সেন্ট্রাল শহীদ মিনার সেটা হচ্ছে হামিদুর রহমান ডিজাইন করছে বা আর্কিটেক্ট করছে। সংসপ্ত কোথায় অবস্থিত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অবস্থিত। ওই যে তোমার জাহাঙ্গীরনগর সেন্ট্রাল লাইব্রেরির সামনে দেখবে যে এইভাবে একটা হাত উঠে কি জানি একটা ইয়ের মতো, বন্দুকের মতো উঠে রাখছে, ওইটা বন্দুক না মেবি একটা কিসের মতো উঠে রাখছে, সেটা হচ্ছে সংসপ্তক। আর বোটানিক্যাল গার্ডেন এবং চিলড্রেন পার্ক, এটার যে আর্কিটেক্ট সেটা হচ্ছে স্যামুয়েল ওয়ারেস। এ কিন্তু পরীক্ষা আসে। বোটানিক্যাল গার্ডেনটা কোথায় অবস্থিত বলতে পারবে, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন? তোমরা মিরপুর জুতে গেছো না অনেকেই, ছোটবেলায়, চিড়িয়াখানা যাও নাই মিরপুরে, ভাই ওইখানে। আমি তো যাইনি। আচ্ছা। ভাই ওই আমার জুয়ের বাসা হচ্ছে, ভাই বাসা রাজশাহী, ওইদিকে তো ওইভাবে যাওয়া হয় না। বা মিরপুরে গেছি, এবার চিড়িয়াখানায় যাইনি। হ্যাঁ, চিড়িয়াখানায় কিন্তু আগে যাওয়া হইতো, অনেক মানুষ চাইতো। ইদানিং চিড়িয়াখানার হাইপটাও কমে গেছে, আগে কিন্তু বাবুদেরকে নিয়ে যেত। তারপর দেখো, দি আর্কিটেক্ট অফ ন্যাশনাল পার্লামেন্ট অ্যান্ড এমপিএসটা, সেটা হচ্ছে লুইস আইক্যান, এটা পড়ছি আমরা তখন। অপরাজেয় বাংলা হচ্ছে আব্দুল্লাহ খালিদ। স্বপরাজিত স্বাধীনতা হচ্ছে শামীম শিকদার। তো এটা এসএস এসএস মনে রাখা যায়। ন্যাশনাল মেমোরিয়াল কবে প্রতিষ্ঠা করা হয়, ফাউন্ড করা হয়, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর 1972। এটা আমরা তখন ওইখানেও পড়ছিলাম। সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অবস্থিত। এটা ইম্পর্টেন্ট খুবই, কোনো না কোনো অ্যাডমিশনের কোশ্চেন এটা পাওয়া, যে সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত এবং এটার আর্কিটেক্ট কে, বলো তো কে? নিতুন কুণ্ড। রাইট, নিতুন কুন্ডু। এই যে আমার লেখাগুলো আজকে একটু হচ্ছে, প্রবলেম হচ্ছে, কারণ এই যে কারেন্ট নেই তো, নেটওয়ার্কের ইস্যু। তারপর দেখো, সেই যে এই যেটা তো লিখে দিলাম। তারপর আর্কিটেক্ট অফ দুর্জয় মিনার। তারপর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে মনুমেন্টটা, সেটা হচ্ছে রক্ত সোপান। এবং মিশুকের আর্কিটেক্ট হচ্ছে হামিদুজ্জামান খান। রক্ত গৌরব হচ্ছে রাজশাহীতে। রাজসিক বিহার হচ্ছে মিনাল হক। তারপর এখানে দেখো লিস্ট আকারে, টেবিল আকারে দেওয়া আছে, যেমন স্মৃতিসৌধ, তারপরে শহীদ মিনার, পার্লামেন্ট হাউস, মুজিবনগর স্মৃতিসৌধ, তারপর অপরাজেয় বাংলা, তারপর হচ্ছে এই যে কি স্বাধীনতা সংগ্রাম, দোয়েল চত্বর, থ্রি লিডার্স মাজার। তো এগুলো একটু কাইন্ডলি এখান থেকে তোমরা পড়বা, ঠিক আছে? আরো আছে এখানে, সবগুলো ইম্পর্টেন্ট যে তা না, যেগুলো থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে সেগুলো একটু পড়বা। আর এই যে ডিউর যেগুলো, সেগুলো বাদ দিবি, ওগুলো লাগবে না আর, ডিউতে যেগুলো অবস্থিত। তারপরে আর্কিটেকচার ইন বাংলাদেশ, এখানে দেখো, আর্কিটেকচার না সরি, এগ্রিকালচার ইন বাংলাদেশ। তো এগ্রিকালচারের মধ্যে বাংলাদেশের কাল্টিভেবল ল্যান্ড হচ্ছে কত, 0.8 হেক্টর, মানে পার ক্যাপিটাল কাল্টিভেবল ল্যান্ড প্রত্যেকের। এবং পিপল ডিরেক্টলি ইনডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, দ্যাট ইজ 80%। 80% জনগণ বাংলাদেশ এগ্রিকালচারের উপর নির্ভরশীল। এবং বিআরআরআই সেটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা কিনা গাজীপুরে অবস্থিত। এরকম আরও কয়েকটা অর্গানাইজেশন আছে যেগুলো গাজীপুরে অবস্থিত, যেমন ধরো বিআরআরআই, তারপর হচ্ছে তোমার বিএডিসি, ঠিক আছে, এরকম কিছু যা ইয়াস অর্গানাইজেশন আছে। টোটাল 3টা। আরেকটা কথা ঠিক মনে নাই। আরেকটা হচ্ছে তোমার এই যে সাভারের যে, সাভার না তো, আরেকটা হচ্ছে তোমার এই যে ফার্ম গেটের ওই অঞ্চলটাতে একটা আছে, সেটা একটা। ভাই ওই যে BARI এটা নাকি? হ্যাঁ, ওইটা মেবি বিএআরআই, রাইট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ওকে, তো এই যে এই জিনিসগুলো একটু পড়বা যে কোনটা কোথাও অবস্থিত। আর এমনিতে যেহেতু বিআরআরআই পড়ছি আমরা, তাই আমরা আইআরআরআইটাও একটু পড়বো। আইআরআরআইটা কোথাও অবস্থিত বলো তো, মানে ইন্টারন্যাশনাল যেটা রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে ফিলিপাইন। ভাই ফিলিপাইন ম্যানিলা শহরে। হ্যাঁ, ফিলিপাইনের ম্যানিলা শহর, ম্যানিলা হচ্ছে এটা রাজধানী। তারপর দেখো এটা হুম, বলো। এটা
প্রতিষ্ঠিত হয়েছিল মনে হয় 1960 সালে। হ্যাঁ, ওই সাল লাগবে না, সালকে স্কিপ করতে পারো। আচ্ছা, জুটন জিনিসটা কি এবং ইরাটম হচ্ছে বরিশাল, এটা হচ্ছে কি রাইসের হাইব্রিড রাইস, এবং জুটন হচ্ছে কি 70% জুট এবং 30% কটন। কে আবিষ্কার করছে? সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এগ্রিকালচার বা কৃষি যে শুমারি হয়েছে সেটা হচ্ছে এ পর্যন্ত 6বার। এবং টোবাকো সবচেয়ে বেশি উৎপাদন হয় রংপুরে, জুট উৎপাদন হয় ফরিদপুরে। তারপরে সেকেন্ড কান্ট্রি টু জুট গ্রোয়িং সেটা হচ্ছে বাংলাদেশ, আর 1 নম্বর পজিশনে আছে কি ইন্ডিয়া। এক্সপোর্ট করে ইন্ডিয়া সবচেয়ে বেশি। আচ্ছা, ফরেস্ট সেক্টরে হচ্ছে 25% লাগে বাংলাদেশের সুন্দরবন, সাউদার্ন পার্টে, এখানে হিরন পয়েন্ট, এলকো পয়েন্ট, কটকা, এগুলো আমরা পড়ছি। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এবং এই সুন্দরবনটা টোটাল কয়টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, এটা একটা ভাইটাল কোশ্চেন। সেটা হচ্ছে 5টা ডিস্ট্রিক্ট: বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী এন্ড বরগুনা। এই 5টা জেলার উপর দিয়ে সুন্দরবন মানে কানেক্ট হয়েছে। তারপরে ম্যানগ্রোভ, এটা তো পড়লামই। কোস্টাল বৃক্ষ বইটা লিখছে ডক্টর কামাল সিদ্দিকী, ট্রিজ হ্যাভ ব্রেথ। এটা সর্বপ্রথম কে প্রুভ করে, মানে গাছেরও প্রাণ আছে, এটা প্রুভ করে কে? আমি ফার্স্ট ক্লাসে জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বোস। আচ্ছা, এটা মেবি ফার্স্ট বাংলা ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, ওই যে 20 জনের যে তালিকা ছিল। নেপিয়ার জিনিসটা কি? নেপিয়ার হচ্ছে এক ধরনের ঘাস, ঠিক আছে। ভাওয়ালের গড়, এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত, গাজীপুর টাঙ্গাইলে। তারপরে সুন্দরবন অ্যাভেলেবল হচ্ছে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার হ্যারিটেরিয়া ফর্মিস। হ্যারিটেরিয়া ফর্মিস। ছেলেদেরকে এই পরামর্শটা দিই যে তোমাদের গার্লফ্রেন্ডের নিক নেম হচ্ছে হ্যারিটেরিয়া ফর্মিস দিয়ে সেভ করবে। তারপরে চলে আসে এখানে ফরেস্ট নিয়ে আরো কিছু ইনফরমেশন আছে। ভাইয়া কি বললেন? শোনো নাই, এই জিনিসটা একবারের বেশি বলা যাবে না। তারপর দেখো এটা, এই যে ইন বাংলাদেশ হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট গ্যাস ফিল্ড ইনভেন্টেড, 1955। তারপরে গ্যাস ফিল্ড অ্যাভেলেবল 28টা। সর্বশেষ হচ্ছে মেবি ঢাকার যেই, সরি ভোলার যেই ইলিশা, সেইটা গ্যাস ফিল্ড, ঠিক আছে। তারপরে লাস্ট ইনভেন্টেড গ্যাস ফিল্ড, এটা বাদ হবে, এটা হচ্ছে ভোলার ইলিশা, ঠিক আছে। PHOL এ, ভোলা ইলিশা। তারপরে এখানে কোল ফিল্ড 5টা। র মেটেরিয়াল ইউজড ফর মেকিং সল্ট, এটা হচ্ছে সি ওয়াটার। ন্যাচারাল গ্যাসের মেইন এলিমেন্ট হচ্ছে মিথেন। এবং ইউরেনিয়াম পাওয়া গেছে কুলাউড়া, সিলেটে। জাস্ট এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে পড়লে হবে, বাকিগুলো স্কিপ করতে পারো। এরপর দেখো এই যে ল্যাঙ্গুয়েজ কালচার অফ বাংলাদেশ, যেমন জহির রায়হান স্টপ জেনোসাইডটা তিনি লিখছে, এটা হচ্ছে তার ফেমাস ফিল্ম, এটা হচ্ছে প্রডিউস করছে। এবং এটা হচ্ছে একটা তোমার ফিল্ম, মানে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, ঠিক আছে। দেওয়ানা মদিনা রাইটার হচ্ছে মনসুর বয়াতি, ভাওয়াইয়া হচ্ছে রংপুরের গান, ছটকা হচ্ছে রংপুরের গান, ঠিক আছে। তারপর দেখো মুরমি পোয়েট বললে হাসন রাজা, গানের সম্রাট বললে কাজী নজরুল ইসলাম। এটা নিয়ে যদিও অনেক ইনফরমেশন আছে, এটা এক এক বইতে এক এক রকম লেখা। ওকে। তারপরে ফার্স্ট ড্রামা, ওয়েট, ফার্স্ট ড্রামা ব্রডকাস্ট ইন বাংলাদেশ বেতার, সেটা হচ্ছে কি কাঠঠোকরা। এটা সর্বপ্রথম বাংলাদেশ বেতারে ব্রডকাস্ট করা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম হচ্ছে পথের পাঁচালী, এটা লিখছে হচ্ছে কে? সত্যজিৎ রায়। লিখছে হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর সত্যজিৎ রায় হচ্ছে এটা করছে, পরিচালনা করছে। তো এটাও লিখে দেই, বিভূতিভূষণ, ঠিক আছে। তারপর স্টপ জেনোসাইড জহির রায়হান, দেওয়ানা মদিনা লিখলাম, ভাওয়া চটকা রংপুর। তারপরে ঠাকুমার ঝুলি লেখছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বাউল সম্রাট লালন ফকির। ময়মনসিংহ গীতিকাথা হচ্ছে দীনেশ সেন। খানার বচন হচ্ছে এগ্রিকালচার অ্যাডভাইসেস অফ শ্রীমতী খানা। এখানে আছে দেখো, যেমন তোমার লালন ফকিরের যে বেসিস, লাইফ স্টাইলের উপর বেসিস সিনেমা, সেটা হচ্ছে অসীন পাখি। মুক্তির গান হচ্ছে লায়া লতিফের ডিজাইন করছে। তারপর আমার ভাইয়ের রক্ত রাঙানো গানের যে গীতিকার সেটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আর যে সুরকার সেটা হচ্ছে বর্তমানে আলতাফ মাহমুদ, পূর্বে ছিল হচ্ছে আব্দুল লতিফ। তো তোমরা হচ্ছে লতিফ মাহমুদ দিয়ে মনে রাখবা। লতিফ মাহমুদ মানে কি, এখান থেকে লতিফ পূর্বে ছিল আর বর্তমানে মাহমুদ, এই জন্য লতিফ মাহমুদ। আলতাফ মাহমুদ বর্তমানে, এভাবে মনে রাখা যায়। আর গীতিকার মানে হচ্ছে গ গাফফার চৌধুরী। সন্ধ্যা থেকে না হয়েছে যে তোমার কাজী নজরুল ইসলামের যে কমব্যাট সং, রণসঙ্গীত। ফার্স্ট ফিল্ম মুখোমুখোশ। প্রথম যেটা মঞ্চায়িত হয়েছে নাটক, সেটা
আচ্ছা সরি, কি চলে গেছিল নেটওয়ার্ক। এই আর আর 2 মিনিটের মতো আছে। শেষ হয়ে গেছে, আর বেশি নাই, এটাই লাস্ট। ঠিক আছে, তো দেখো এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন তোমার আরেক ফাগুন, এটা জহির রায়হান। বাংলা একাডেমি হচ্ছে কবে প্রতিষ্ঠা পাইছে? 95 3 ডিসেম্বর। বাংলা একাডেমি পূর্ব নাম বর্ধমান হাউস। তারপর এশিয়াটিক সোসাইটি, এটা হচ্ছে উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করছে। বাংলাপিডিয়া সিরাজুল হক এটা ডিরেক্টর ছিল, সিরাজুল ইসলাম। ঠাকুমার জিলিগুলো পড়াইছি। টপ্পা গান হচ্ছে নিদু বাবু। তারপরে মুরমি কবি হাসন রাজা, এটাও পড়াইছি। যাই হোক, তো এখান থেকে জাস্ট এতটুকুই। তো এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার সম্পর্কে এগুলো একটু পড়বা। আজকে ক্লাসটা মোটামুটি এগুলাই ছিল, মূলত বাংলাদেশের যেই তোমার পরিচয়, ভৌগোলিক অবস্থান, তারপরে ল্যাঙ্গুয়েজ, কালচার বা আইল্যান্ড বা বিভিন্ন টুরিস্ট স্পট, এই জায়গাগুলো সেগুলো থেকে কিন্তু বিউপিতে প্রচুর এমসিকিউ আসে। এই একটা স্লাইড বা এই একটা ক্লাস থেকে তোমরা 5 থেকে 7 8 মার্কের মতো কমন পাইতে পারো, অ্যাটলিস্ট 5, 8 9ও পাইতে পারো, কমন পাইতে পারো। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা, আর রেফারেন্স বই থেকে আর একটু ডিটেলসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আরো ডিটেলসে জানবা। গুগল থেকে সার্চ করবা, তাইলে ওভারঅল সব পড়া হয়ে যাবে।